সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 820তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিরাজগঞ্জের ছেলে মোহাম্মদ নাদের আলীর জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই নাদের আলীর জীবনের গল্পের টাইটেল যে টয়লেটের ময়লা খেয়ে 3 দিন বেঁচে থাকে নাদের আলী। গল্পটা মূলত মধ্যপ্রাচ্যের দেশ ওমানকে ঘিরে একটা প্রবাসীর জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, কর্মর খাতিরে অফিসের কাজে আমি আমার জীবনের কিছুটা সময় ওমানে কাটিয়েছিলাম এবং মিডল ইস্টের অন্য দেশেও আমি অনেক দেশগুলোতেই সফর করেছি, বাট তার মাঝে ওমানটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছিল। বিষয়টা এরকম যে ওমানের ভিতরে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখেছি, আমাদের বাঙালি ভাইরা, বিশেষ করে যারা বাঙালি আছে তাদের কথাই বলি, কারণ ইন্ডিয়ানরা একটু ভিন্ন রকম। বাংলাদেশের যে ভাইগুলো মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কাজ করে, এদের বেতন খুবই কম, এত কম টাকা বেতন পায় এবং ওই টাকা দিয়ে তারা ওই দেশে নিজেরা খেয়ে পরে বেঁচে থাকে, আবার বাংলাদেশের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায় এবং প্রচুর পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম। মধ্যপ্রাচ্যের দেশ অন্য দেশগুলোর তুলনায় ওমানে একটা মানুষের বেতনের হার খুবই কম থাকে এবং ওই দেশে যেতেও খুব কম টাকাই লাগে। তো যাই হোক, এই গল্পটা এক হৃদয় কাঁপানো বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি আশা করব নাদের আলী জীবনের এই মর্মান্তিক বাস্তব ঘটনাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে নাদের আলীকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাদের আলী, আমার বাড়ি সিরাজগঞ্জ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার দাদি আছে, আর কেউ নেই। সিরাজগঞ্জ শহর থেকে অনেক দূরে কোন এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার দাদিমণি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে দুমুঠো ভাত নিয়ে আসতো এবং এই ভাত খেয়ে আমি আস্তে আস্তে করে বড় হই। আমি যখন একটু করে বড় হই তখন আমার দাদির মুখে শুনতে পাই আমার দাদাভাই নাকি অনেক আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছিল। আমার বাবা নাকি গ্রামে গ্রামে চুরি, মালা, কানের জিনিস এগুলো বিক্রি করতো, বিভিন্ন ধরনের মেয়েদের প্রসাধনী বিক্রি করতো। এই নিয়ে আমার বাবার সাথে আমার মায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার মা নাকি মোটামুটি অনেক উচ্চবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিল। চুরিওয়ালার সাথে প্রেম করে আমার মা আমার বাবার হাত ধরে তার বাপের বাড়ি থেকে পালিয়ে চলে আসে এবং পালিয়ে আসার পরে আমার দাদা আর দাদি এত সুন্দর বউ দেখে আমার মাকে বিয়ে করায় এবং বিয়ে করানোর পরে আমার বাবা আমার মায়ের সাথে খুব ভালো করে দিন কাটাচ্ছিল। এরকম করে ভালোবাসা হতে হতে একটা পর্যায়ে দুনিয়াতে আমি আসি। যখন আমি আসার পর থেকে আমার বাবা মায়ের সম্পর্কটা খুব ভালো যাচ্ছিল না। আমার মা আর অভাবের সংসার মেনে নিতে পারতেছিল না, প্রচণ্ড রকমের ঝগড়াঝাটি লেগিয়েছিল। কিন্তু ওই সময় নাকি আমার বাবা আমার মাকে অনেক বেশি ভালোবাসতো। মাকে ছাড়া আমার বাবা কোনো কিছুই বুঝতো না। মার জন্য অনেক কান্নাকাটি করতো। মায়ের মুখে একটু হাসি ফোটাবার জন্য আমার বাবা হাড়ভাঙা পরিশ্রম করতো। সারাদিনে যত টাকা উপার্জন করতো সমস্ত টাকাগুলো এনে আমার মায়ের হাতে দিত, কিন্তু তারপরও মায়ের মন আমার বাবা পেল না। মা কারণে অকারণে বাবার সাথে ঝগড়া করে, কোনোভাবেই বাবাকে সহ্য করতে পারে না। অলওয়েজ বাবার সাথে ফাইটিং, মারামারি এসব করতে করতে আমার বাবাও একটা সময় আমার মায়ের উপর অনেকটা অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু অতিষ্ঠ হওয়ার পরেও আমার বাবা কিন্তু কোনোদিনও আমার মাকে কোনো রকমের গালাগালিও করে নাই এবং মায়ের গায়ে কখনো হাত তুলে নাই। মা ঠিক যে সময় যেটা বলতো আমার বাবা সেটাই শুনতো। এমন করেই সম্পর্কটা সামনের দিকে এগোচ্ছিল। আমি যখন একটু করে বড় হই, এক পর্যায়ে আমার মা আর নিতে পারতেছিল না। একদিন আমার বাবার সাথে তুমুল পরিমাণের ঝগড়া করে আমার মা তখন নাকি আমার বাবাকে ছেড়ে আমার নানু বাড়িতে চলে যায় এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে আমার নানু আমার মাকে সাদরে গ্রহণ করে। দেন আমার বাবা তখন পুনরায় আবারও ওই আমার নানু বাড়িতে যায়, গিয়ে আমার মাকে আনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আমার মা আসে নাই। এক পর্যায়ে আমার মা আমার বাবাকে ডিভোর্স করে দেয়। আমার বাবাকে ডিভোর্স করে আমার মা তখন পুনরায় ওই গ্রামে আরেকটা বিয়ে বসে। যখন আরেকটা বিয়ে বসে আমার বাবা তখন পাগল হয়ে গেছে। বাবা মাকে এতটাই ভালোবাসতো যে মাকে ছাড়া আমার বাবা কোনো কিছুই বুঝতো না। প্রচণ্ড রকমের কান্নাকাটি আমার বাবা করতো। মায়ের বাড়িতে গিয়ে মাকে উঠে আনার জন্য অনেক চেষ্টা করে। দীর্ঘ 6টা মাস
এভাবে আমার বাবা আমার মাকে পাওয়ার জন্য পাগলামি করতে থাকে, কিন্তু সেই পাগলামির কোনো রেজাল্ট আমার বাবা পেল না। একটা সময় পাগলামি করতে করতে আমার বাবা সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। আমার বাবা পাগল হয়ে যায় এবং পাগল হয়ে যাওয়ার পরে আমার বাবাকে বিভিন্ন হসপিটালে এখানে ওখানে ভর্তি করানো হয়। আমার বাবা শুধু হাঁটতো আর আমার মায়ের নাম ধরে কান্নাকাটি করতো। আমার মায়ের নাম ছিল নাহিদা, শুধু বলতো নাহিদা 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 বলে কান্নাকাটি করতো, কিন্তু আমার মাকে আমার আব্বা আর পেল না। এবং একটা পর্যায়ে বাবা এতটাই পাগল হয়ে গেল যে রাস্তাঘাটে উন্মাদ পাগলের মতো ঘোরাফেরা করতো, কাপড় চোপড় গায়ে দিত না এবং রাস্তাঘাটে যেখানে খুশি সেখানেই ঘুমিয়ে থাকতো। রোদে বৃষ্টি বাদলে আমার বাবা একেবারে মিশে একাকার ছিল, রাস্তাঘাটে শুধু আমার মায়ের নাম জপন করতো। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমার বাবা নাকি কোথায় হারিয়ে যায়, এবং বাবা হারিয়ে গেলে বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। আর এরই মাঝে আমার দাদাভাইও মারা যায়। আমার দাদিমণি তখন ওই ছোট্ট শিশু নাদের আলী মানে আমাকে নিয়ে খুব বিপাকে পড়ে যায়। ওই সময় খুব কষ্ট করে আমার দাদি একমাত্র আমাকে কোলে পিঠে করে মানুষ করে তোলে। আমার মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মা নাকি ভুলেও একটাবারের জন্য আমার দিকে ফিরে তাকায় নাই, কোনোদিন আমার চেহারাটা দেখার জন্য আমার মা নাকি আসে নাই। দাদির মুখে এও শুনেছিলাম যে একটা সময় নাকি আমার আমেশা হয়। আমেশা হওয়ার পরে আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি, মানে মরে যাব। কেউ বলেছিল না যে আমি বেঁচে থাকবো। আমার নাকি নিঃশ্বাসটা একটু পর পর আটকে যাচ্ছিল, অনেক শুকিয়ে গেছিলাম। আমার দাদি নাকি ওই সময় আমার মাকে বললো যে তোমার সন্তানটা বাঁচবে না, একটা বারের জন্য হলেও তোমার সন্তানটাকে দেখতে আসো। কিন্তু আমার মা নাকি আমাকে এক নজরের জন্য দেখতে আসেনি। দাদির কাছে আমি তখন বড় হই, একটু একটু করে যখন বড় হই তখন আমি দাদির সাথে মানুষের বাড়িতে গিয়ে টুকিটাকি কাজ করি। দাদি যেমন কাজ করে ঠিক তেমনি দাদির সাথে আমিও মানুষের বাড়িতে কাজ করি। এই দিয়ে আমি 2-1 টাকা পাই। এমন করতে করতে আমার বয়স তখন সবেমাত্র 7 বছর বয়স। আমার যখন 7 বছর, ঠিক আমার 7 বছর বয়সে আমার দাদিমণি মারা যায়। কনকনের এক শীতের রাতে আমার দাদি প্রচণ্ড রকমের ঠান্ডায় কাঁপছিল। আমি দাদিকে জড়িয়ে ধরে খুব কষ্ট করে রাত কাটাচ্ছিলাম। এমতো অবস্থায় আমার যখন সকালে ঘুম ভাঙে আমি দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমি একটা পাথরের টুকরোকে জড়িয়ে ধরে আছি। মানে আমার দাদি মরে একেবারে শক্ত হয়ে আছে। দাদিকে জড়িয়ে ধরে আমি চিৎকার করে কাঁদি। আমার চিৎকারের শব্দে আশেপাশে বসবাসরত আমাদের প্রতিবেশীরা তখন ছুটে আসে, কিন্তু সেই সময় পর্যন্ত আমার দাদি আর বেঁচে ছিল না। সবাই আসে, এসে আমার দাদিকে দাদির দাফন কাফন করার ব্যবস্থা করে। আমার দাদিকে দাফনেরও কোনো টাকা পয়সা আমাদের কাছে ছিল না, কেউ কোনো টাকা পয়সাই পেল না। আমার দাদির লাশ দাফন করার মতো টাকাও কারো কাছে ছিল না। যাই হোক, একটা সময় এদিক সেদিক থেকে টুকিটাকি টেনে হেসড়ে দেন আমার দাদিকে তখন মাটি দেওয়া হয়। দাদিকে মাটি দেওয়ার পরে আমি তখন খুব গরিব হয়ে পড়ি, মানে খুব অসহায় হয়ে পড়ি। আমার মাথার উপরে একমাত্র ছাউনি ছিল আমার দাদি। দাদি আমাকে সুখে দুঃখে বুকে জড়িয়ে রেখেছে, কিন্তু দাদির ওই মৃত্যুটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমি তখন প্রচণ্ড রকমের কান্নাকাটি করতে থাকি এবং 7 বছর বয়সে তখন আমাদের এলাকার মাইনুদ্দিন নামক একজন প্রভাবশালী লোক আছে। প্রভাবশালী বলতে ওনার অনেক বেশি জায়গা সম্পত্তি আছে এবং তিনি আমাদের এলাকার একজন পোদ্দার, মাইনুদ্দিন পোদ্দার নামে তিনি পরিচিত। আমাকে তখন ওই মাইনুদ্দিন পোদ্দারে তার বাড়িতে নিয়ে যায়। আমার আসলে থাকার কোনোই জায়গা ছিল না এবং দাদি মারা যাওয়ার পরে আমি এই বাড়িতে ওই বাড়িতে ঘুরে ঘুরে সময় কাটাতাম, ঘুরে ঘুরে কান্নাকাটি করতাম, মানুষ যা দিত তাই খাইতাম। এই অবস্থার ভিতরে মাইনুদ্দিন পোদ্দার বলে ওই পোদ্দার আমাকে তখন তাদের বাড়িতে নিয়ে যায়। বুঝতেই পারেন 7 বছর বয়সে একটা ছেলে বা কী বুঝবে। আমি ঠিকমতো হাঁটাচলাও করতে পারতাম না এবং হাঁটাচলা করতে না পারা অবস্থায়ও আমি ওই মাইনুদ্দিন পোদ্দারের বাড়িতে গিয়ে কাজ করতাম। টুকিটাকি 7 বছর বয়সে আমি তখন ওনার কাজের ছেলে হয়ে পড়ি। উনি আমাকে যেই কাজ দেয় আমি সেই কাজে করি, আমাকে যেখানে পাঠায় আমি সেটাই করি। 7 বছর বয়স থেকে আমি মাইনুদ্দিনের বাড়িতে খুব ভালোভাবে কাজ করে আস্তে আস্তে করে বড় হই। একটা সময় আমি অনেক অংশে বড় হয়ে যাই। আমি যখন অনেক বড় হই তখন পর্যন্ত আমি মাইনুদ্দিনের বাড়িতে কাজ করি, ওনার বাড়ির কাজের ছেলে। ওনার বাজার সাজার থেকে শুরু করে ওনার হাঁস মুরগি আছে, গরু ছাগল আছে, ওইগুলো দেখাশোনা করি এবং মাঠ ভর্তি ফসল আছে, ফসলের জমিন দেখি এবং এছাড়াও রয়েছে ওনার পুকুরে মাছ পালাই, ওইটার খাবার দিই। এক কথায় আমি ওনার বাড়ির একজন কামলা হয়ে যাই। দিনমজুরের মতো ওনার বাড়িতে কাজ করতে থাকি সকাল অবধি রাত পর্যন্ত, কিন্তু আমার বেতন শুধু আমার মুখের খাবার আর আমাকে উনি কাপড় চোপড় কিনে দিত। এটা সত্য যে কখনো খাবারের অভাব আমাকে দিত না। আমি যদি কখনো বলতাম যে আমাকে টাকা দেন, আমাকে বলতো বিড়ি খাবি, টাকা দিলে বিড়ি খাবি। উনি একটা কথাই বলতো, যখনই বলতাম যে আমার কিছু টাকা লাগবে টাকা দেন, উনি বলতো বিড়ি খাবি। ওই বিড়ি খাবার কথা বলে আমাকে কোনো সময় উনি টাকা দিত না। ওনার কাছ থেকে আমি কখনো একটা টাকাও পাই নাই। উনি আমাকে শুধুমাত্র দুবেলা দুমুঠো খেতে দিত এই।
শুধু খেয়ে পরে ওনার বাড়িতে আমি দিনমজুরের কাজ করে যেতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি অনেক অংশে বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 19 থেকে 20 বছরের কাছাকাছি। আমি তখন তাগড়া জওয়ান। দাদির কবর, দাদার কবর আমি তখন জিয়ারাত করি। আমার দাদাদের কবরের কাছে গিয়ে আমি কান্নাকাটি করি। জানি না কেউ বিশ্বাস করবে কি না, 20 বছর বয়স আমার হয়ে যায়। আমার আমার নানা বাড়ি থেকে আমার নানা বেঁচে ছিল, আমার নানি বেঁচে ছিল, আমার মা বেঁচে ছিল, কিন্তু কেউ কোনো দিন একটা নজর আমাকে দেখার জন্য আসেনি। আমার মনে আছে যে আমার দাদি যখন মারা যায়, আমার দাদির লাশটা দেখার জন্য আমার মা আসেনি। একটাবারের জন্য মা আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। যেখানে মায়ের বিয়ে হয়ে যায়, মা সেখানটিতেই এমনভাবে আঁকড়ে ধরে যে মায়ের অতীত বলতে কোনো শব্দই নেই। মা বর্তমান নিয়ে এতটাই বেপরোয়া হয়ে ওঠে। যাই হোক, 20 বছর যখন আমার বয়স, আমি তখন ওই মাইনুদ্দিন পোদ্দারের বাড়িতে কাজ করি এবং কাজ করে উনি আমাকে যে টাকা উনি আমাকে যতটুকু খাবার দেয়, খাবার খাচ্ছি, কাপড় জোর কিনে দিচ্ছে, এই নিয়ে চলতেছি। এমন করতে করতে ওনার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে ময়না। তো ময়না মেয়েটা প্রচণ্ড রকমের দুষ্ট, এত পরিমাণে দুষ্ট বলার মতো না। ওনার টোটাল 2টা মেয়ে, বড় একটা মেয়ে আছে এবং ময়না হচ্ছে ছোট। বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে অনেক আগেই, বড় মেয়েটা হওয়ার অনেক বছর পরে ময়না হয়। তো বড় মেয়ের বিয়ে হয়ে যায় এবং ময়না হচ্ছে ছোট মেয়ে। তো ময়না তখন ছোট মেয়ে বলতে অতটাই ছোট না, আমার থেকে হয়তো 2-3 বছরের ছোট হবে। তো আমি আসলে কিন্তু ছোটোবেলায় ময়নার সাথে খেলাধুলা ততটা করতে পারিনি, কারণ পোদ্দার সাহেব আমাকে ময়নার সাথে খুব বেশি একটা মিশতে দেয় নাই। উনি সবসময় ময়নাকে আড়াল করে রাখতো, আমার সাথে মিশতে দিত না, আমার সাথে কথা বলতে দিত না, আমি কাজের ছেলে এই বলে ময়নাকে উনি সবসময় দূরে দূরেই রাখতো। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ময়না তখন খুব দুষ্টামি করে। এমন কোনো দিন না যে দুষ্টামি করে না। মাঠে ঘাটে গাছে উঠে যায়, ফসলি জমি নষ্ট করে, মাছ ধরে ফেলে, খুব পরিমাণে আমাকে বিরক্ত করতো। তারপরেও আমি ওই মাইনুদ্দিন পোদ্দারের বাড়িতে কাজ করি। পোদ্দারের মেয়ে হিসাবে আমি কখনোই ময়নাকে কোনো কিছুই বলি নাই। ও যেমন করে চলতে চাইতো আমি তেমন করে তারে চলতে দিতাম। কখনো তার সাথে খারাপ ব্যবহারও করিনি, তার দিকে কখনো চোখ রাঙিয়ে আমি কখনো কথাও বলিনি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন ওইখানে একটা জাম গাছ আছে, বুতি জাম গাছ বলে, পোদ্দারের বাড়ির ওইদিকে। তো বুতি জাম গাছটা অনেক বড় একটা বুতি জাম গাছ। তো ময়না করে কি একেবারে বড় দুপুরে ওই বুতি জাম গাছে উঠে জাম পাড়ার জন্য। আমি তখন মাঠে গরু চড়াচ্ছিলাম। ময়না সহ আরও 2-3টা মেয়ে ছিল পোদ্দার বাড়ির আরও 2-3টা মেয়ে ছিল ওইখানে। তো ময়না তখন ওই বুতি জাম গাছটাতে উঠতেছে, আমি ওই গরুটা হাতে, আমার লাঠিটাও হাতে, আমি ওখান থেকে ডাক দিতেছি যে ময়না, এত দুপুরবেলা গাছে উঠিস না, এই দুপুরবেলায় গাছে উঠলে সমস্যা হতে পারে, কারণ দুপুরবেলায় গাছে জিন ভূতেরা থাকে, তুই উঠিস না। আমি ওরা মানা করলাম, কিন্তু মানা করার পরেও ময়না কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমার কোনো কথা না শুনে ময়না তখন গাছে উঠেই গেল এবং গাছে উঠে যাওয়ার পরে অনেক পরে একটা চিৎকারের শব্দ শুনলাম। ওইখান থেকে একটা চিৎকারের শব্দ শুনলাম এবং চিৎকারের শব্দটা শোনার পরেই আমি তখন মাঠ থেকে দৌড়ে আসলাম। আসার পর দেখি যে সব মেয়েরা দাঁড়ায় আছে, ময়না নিচে পড়ে আছে। আমি তখন ময়নারে কাঁধে নিলাম বলতে তো অনেক বড় ছিল, তারপরে যতটুকু পারছি কাঁধে নিলাম। নেওয়ার পরে ওরে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে পোদ্দার সাহেব, তারপর সবাই আসলো। আসার পরে এই ময়নার তখন জ্ঞান ফিরার পরেই ময়না তখন আবল তাবল বলতে শুরু করে। এত পরিমাণের বাজে কথা বলতেছে যেগুলো বলার মতো না। যে আমি ঘুমিয়ে আছি, আমাকে ডিস্টার্ব কেন করলি, আমি খাবার খাচ্ছি, আমাকে ডিস্টার্ব কেন করলি, আমি তো তোর ক্ষতি করিনি, আমাকে ধাক্কা দিয়ে কেন গাছ থেকে ফেলে দিলি। বুঝতেই পারলো যে ময়নার উপরে জিন ভূতের একটা শোয়ার হয়েছে। এইটা বলার পরে তখন পোদ্দার আমারে বললো যে একটা কাজ কর, দৌড়ে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আয়। পাশের গ্রামে হুজুর ছিল, আমাকে বললো দৌড়ে গিয়ে হুজুরকে নিয়ে আয়, হুজুর আসলে হুজুর ওকে পরে ফুটু দিলে ঠিক হয়ে যাবে। এই কথা বলার পরে আমি তখন হুজুরকে নিয়ে আসলাম। হুজুর তখন দেখে বলতেছে যে ওকে জিনে ধরছে এবং জিন ছাড়াইতে হবে। এই বলে হুজুর তখন তাবিজ তুমান পানি পরা দেয়। ওই মোটামুটি ভালো হয়। ভালো হওয়ার পরে ও ঘরে যায় এবং মাগরিবের নামাজের পরে ও আবারও পাগলামি শুরু করে। এত পরিমাণের পাগলামি করে যেটা বলে বোঝানো যাবে না। ঘর বাড়ি সব ভেঙে ফেলার মতো অবস্থা, ওকে কেউ ধরে রাখতে পারে না। আমিও তখন দৌড়ে গেলাম এবং আমি গিয়ে যাওয়ার হাত ধরি। ওর মনে হয় শরীরের ভিতরে এত পরিমাণের শক্তি, ও কাউকে পরোয়া করে না, কাউকে কোনো পরোয়া করে না। কেউ আসতেছে, ধাক্কা দিলে মনে হয় মানুষ অনেক পিছনে পড়ে যায়। ওর পুরো শরীরে অনেক শক্তি। তখন বুঝতে পারতেছিলাম না যে কী করব। পোদ্দার আমারে বলে একটা কাজ কর, এবার যা মসজিদ থেকে হুজুরকে নিয়ে আয়। হুজুরকে আনার পরেও এবার হুজুরের কোনো পানি পরা তাবিজ পরাতেও আর কোনো কাজ হয় না। ময়না তখন এত পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে যে ময়নার সামনে দাঁড়ানোর মতো শক্তি কারোই থাকে না।
সবাই তখন চেষ্টা করে ওকে থামানোর জন্য, ঠিক করার জন্য, কিন্তু ওকে আর ঠিক করতে পারতেছে না। এরকম করতে করতে হুজুর প্রায় রাত 10টা পর্যন্ত চেষ্টা করে। রাত 10টা পরে হুজুর তখন ব্যর্থ হয়ে আমার ওই পোদ্দারকে বলতেছে, একটা কাজ করেন, আমি অন্য একটা হুজুরের সন্তান দিয়ে ওকে নিয়ে আসেন, আমার দ্বারায় এটা সম্ভব না। এই কথা বললে পরে তখন পোদ্দার আমাকে, ওই হুজুর যখন আমাকে অন্য হুজুরের ঠিকানা দেয়, পোদ্দার আমাকে তখন সাইকেল দিয়ে ওখানে পাঠাই দিয়ে, যে যা ওই হুজুরকে নিয়ে আয়। আমি রাত 10:30 বাজে সাইকেলের প্যাডেলে পা রেখে আমি ওই গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে হুজুরের সন্ধান খুঁজে বের করি, কিন্তু হুজুর আমাকে বলে সে রাত সন্ধ্যার পরে সে বাসা থেকে বের হয় না। আমি তখন বললাম যে দেখেন, রুগীর অবস্থা খুব খারাপ, রুগীটা হয়তো বাঁচবে না, ওকে মেরে ফেলতেছে, চলেন। যতভাবেই বললাম উনি আমার কোনো কথাই শুনলো না। আমি ওনাকে আনতে পারলাম না। সাইকেলটা ঘুরিয়ে আমি যখন ওই হুজুরের বাড়ি থেকে ময়নাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, মানে পোদ্দার বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা পর্যায়ে একটা দিঘি আছে, দিঘির কাছাকাছি যাওয়ার পরে ভাই আমার কাছে মনে হলো কেউ একজন যেন আমাকে সহ আমার সাইকেলটাকে দিঘির মাঝখানে ফেলে দিছে। আমি দিঘির মাঝখানে পড়ে গেছি। সাইকেলটা দিঘির মধ্যে রেখে আমি তখন কোনো রকম সাঁতার কেটে উঠে আসছি। পোদ্দার বাড়িতে আসার পরে দেখতেছি পোদ্দার বাড়িতে মানুষের ঢেউ লেগে গেছে। সব মানুষ এসে পোদ্দার বাড়িতে হাজির হয়ে গেছে। ময়নাকে একবার উপর উঠাচ্ছে, আবার নিচে নামাচ্ছে, একেবারে আলিফ লায়লার ওই জিনটার মতো করে ময়নাকে কষ্ট দিচ্ছে। আমার তখন খুব খারাপ লাগতেছে। আমি চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য, কিন্তু কিছু করতে পারি নাই। রাত শেষে সকাল হলো। সকাল হওয়ার পরে আমি তখন আবারও পুনরায় ওই হুজুরের কাছে গেলাম। গতকালকে রাতে যার কাছে গিয়েছিলাম, সেদিন আমি পায়ে হেঁটে গেছিলাম, দৌড়ে গিয়েছিলাম, আমার কাছে সাইকেল ছিল না। আমি দৌড়িয়ে হুজুরের কাছে যাই এবং হুজুরের কাছে গিয়ে বলি যে হুজুর এই অবস্থা। এটা বলার পরে হুজুর তখন আমার সাথে সাথে আসে। সকালবেলা আসার পরে হুজুর দেখে বলতেছে যে এটা তো আর সম্ভব না, মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এটাও শরীরে মিশে গেছে। তারপর আমি চেষ্টা করি, হুজুর অনেকক্ষণ ধরে চেষ্টা করে, যদিও জিন ছাড়ায়, কিন্তু ময়নার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। ময়নাকে জিন ছাড়ানোর পরে হসপিটালে ভর্তি করা হয়। অবাক বিষয় হচ্ছে, হসপিটালে ভর্তি করানোর পরে ওই হসপিটালে জিন আবারও শোয়ার হয় এবং ওই হসপিটালের বেডের উপরে ময়নাকে আরও টর্চার করে। 14 দিনের মতো ডাক্তারে তাদের ট্রিটমেন্ট করে, কিন্তু ময়নাকে জিনে এসে কষ্ট দেয়। 14 দিন পরে ডাক্তাররা তখন বলে যে আমাদের পক্ষে সম্ভব না, আপনি একটা কাজ করেন, ওকে ঢাকাতে নিয়ে যান, ঢাকায় বড় হসপিটাল আছে, ওখানে নিয়ে যান। যদিও ডাক্তাররা বিশ্বাস করেন যে জিন তার উপরে টর্চার করতেছে। এক পর্যায়ে ওখান থেকেও তখন তাকে নামাই দেওয়া হয়। পোদ্দার সাহেব তখন বলতেছে, আমরা ওকে ঢাকায় নিয়ে কি করব? ঢাকায় নিয়ে তো কোনো লাভ নাই, ওর উপরে তো জিন শোয়ার হয়েছে, সুতরাং ওকে বাড়িতে নিয়ে যায়। দেন তখন বাড়িতে নিয়ে আসলো এবং বাড়িতে আনার পরেও তো একই অবস্থা, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। এবং দেখা গেল যে যতভাবেই ময়না ঠিক করে, ময়না ঠিক হয় না। হুজুর আসে, কলমা পড়ে, দোয়া পড়ে, পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, কত কিছু করে, কিন্তু ময়নার ভিতরে কোনো পরিবর্তন নেই। এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ, এমন করতে করতে ময়নার অবস্থা একটা সময় এতটাই নাজেহাল হয়ে পড়ে যে ওকে আর ঠিক করা সম্ভব হয় না। এরকম করে ময়নার জীবন থেকে প্রায় 3টা মাসের মতো কেটে যায়। এই 3টা মাসে ময়না শুকিয়ে একদম কালো হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, এবং কারণে অকারণে চিৎকার করে ওঠে এবং যাকে পায় তাকে মারতে ওঠে, একেবারে পাগল হয়ে গেছে। কোনোভাবেই ময়নার কাছ থেকে ওই জিনটাকে সরানো সম্ভব হয় না। আমি শুনতে পারি যে অন্য হুজুররা বলে যে ময়নার সাথে নাকি অগণিত জিনেরা আছে এবং ওই জিনেরা থাকার কারণে ময়নার এমন অবস্থা। এরকম করতে করতে তখন তারা সীতাকুণ্ডের একটা বৌদ্ধ হুজুরের কাছে নিয়ে যায়, বৌদ্ধ একটা কবিরাজের কাছে নিয়ে যায় সীতাকুণ্ডে। এবং ওই কবিরাজটা নাকি অনেক বড় একজন কবিরাজ, অনেক বড় মাপের একজন কবিরাজ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। এবং আমি সহ যাই ময়নাকে নিয়ে সিরাজগঞ্জ থেকে ওইখানে যাই, ওই সীতাকুণ্ডে। যাওয়ার পরে ওই কবিরাজ ময়নাকে দেখে বলতেছে যে ওর অবস্থা তো খুব খারাপ, ওকে খুব খারাপ করে ফেলছে, ওকে বাঁচানোটা খুব কঠিন হয়ে যাবে। বাট তারপরেও তুলা রাশির এক বাপের এক ছেলে যদি এরকম কোনো ছেলে পান, ওই ছেলের কাছে ময়নাকে বিয়ে দেন এবং বিয়ে দিলে পরে সম্ভবত ওই ছেলেটা যদি ময়নার সাথে থাকে, তাহলে জিনগুলো আস্তে আস্তে ময়নাকে ছেড়ে দেবে, ওর উপর আর খুব বেশি একটা টর্চার করবে না। এই কথা তখন ওই সীতাকুণ্ডের কবিরাজ যখন এই কথা বলে, অ্যান্ড তখন তারা ময়নার বাবা আবারও সিরাজগঞ্জে ফিরে আসার পরে তুলা রাশির লোক খুঁজতেছে, এক বাপের এক ছেলে তুলা রাশি, এরকম করে পাচ্ছে না। প্রায় 3-4 দিন পরে একদিন আমাকে বলতেছে যে নাদের তোর রাশিটা কি? হ্যাঁ বলে আমি জানি না। পরে ওইখানে রাশি গণনার লোক ছিল, আমার রাশিটা ঘনাই বলতেছে আমার তুলা রাশি, এবং বলতেছে আমার তো আর ভাই বোন আছে, আমার সৎ ভাই বোন আছে, আমার মা পরে যেখানে বিয়ে হয়, কিন্তু আমার আব্বার ঘর থেকে তো শুধু আমি আসছি। পরে বললো আমার কাছে বিয়ে দিলে হবে। হুজুরের সাথে কথা হইলো, হুজুর বলে আমার কাছে বিয়ে দিলে হবে। এবং এই সময়ে আপনার মাইনুদ্দিন
পোদ্দার তখন সিদ্ধান্ত নিল যে আমার কাছে ময়নাকে বিয়ে দিবে। মানে এটা শোনার পরে আমি তো তখন এতটাই অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব, আমার মতো একটা মানুষ কীভাবে ময়নাকে বিয়ে করবে। তো আমি তখন আসলে রাজি হলাম না। প্রথম দিকে বললাম যে দরকার নাই, বা আমি মানে উনি যেহেতু একজন মানে বড় মাপের মানুষ, বড়লোক মানুষ, ওনার মেয়ের উনি আমার কাছে বিয়ে দিবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এত বড়লোক মানে পোদ্দার বাড়ির মেয়েরা আমি বিয়ে করব। আমি তখন বললাম যে না, এটা সম্ভব না। উনি তখন বলে তুই ময়নাকে বিয়ে করলে ময়না বাঁচবে, আদারওয়াইজ ময়না মরে যাবে। ময়নাকে তুই বিয়ে কর এবং বিয়ে করে ময়নাকে একটা নতুন জীবন দে। উনি তখন আমাকে অনুরোধ করে। পোদ্দার বাড়ির কাজের ছেলে হিসাবে আমি তখন ছিলাম, বাট তারপরেও আমি দেন ময়নাকে ওখানে বিয়ে করি। বিয়ে করার পরে ময়নার সাথে আমার থাকা হয়। আসলে আমি আমার এই বাসরাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। বাসর করে আমি যখন ঢুকি আমার শরীরের একটা কাপড় ময়না রাখে না, সমস্ত কাপড়গুলো চিরে ফেলে। আমাকে এত পরিমাণে মারে, রাত 2টার দিকে মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাসর করে অজ্ঞান হয়ে পড়ি। এবং ময়না যখন দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল তখন সবাই এসে ময়নাকে ধরে। ঘরের ভিতর আমাকে রক্তাক্ত অবস্থায়, অজ্ঞান অবস্থায় পায়। আমার চোখে মুখে পানি দিয়ে আমাকে ঠিক করে। শুধু ওই এক রাতে নয়, প্রতিটা রাতে আমি ময়নার কাছে অত্যাচারিত হইতাম। রুমে যেতাম এবং রুমে গেলে ময়না আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো এবং প্রচণ্ড রকমের আঘাত আমাকে করতো, মানসিকভাবে, শারীরিকভাবে আমাকে এত পরিমাণের মারতো যে মায়ের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। সকালবেলা ভোরে ঘুম থেকে উঠলে পরে পোদ্দার আমাকে ডাকতো নাদের আলী কাজে আয়। আমি তখন ওনার বাড়িতে কাজ করতাম। সকালবেলা ভোরে ওনার বাড়িতে কাজ করতাম এবং সারা রাত ভোর ওনার মেয়ে ময়নার হাতে মায়ের খেতাম। এবং মায়ের তো যে এত মানা মারতো, আমি নাদের আলী মাঝে মাঝে গেঞ্জি খুলে পর্যন্ত এই মাইনুদ্দিন পোদ্দারকে দেখাইতাম যে দেখেন পোদ্দার সাহেব আমারে কী মারাটা মারছে সারাটা রাতে। উনি বলে তোর বউ, তুই সামলায় রাখ, কেমনি সামলায় রাখবি তুই জানোস। তো একটা পাগলের সাথে তো এইভাবে থাকা যায় না। তারপরেও আমি পোদ্দারের মুখের দিকে তাকিয়ে থেকে যাচ্ছি, কারণ 7 বছর ধরে এই পোদ্দার বাড়িতে আমি কাজ করি এবং পোদ্দার আমাকে অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে। যার জন্য ওনার মেয়ের এই দুর্দিনে আমি ওই মেয়ের সাথে থেকে যাচ্ছি। এরকম করতে করতে প্রায় 1.5 বছরের মতো হয়ে যায়। এই 1.5 বছরে আমি কোনোদিনও ময়নার গায়েও ঠিকমতো হাত দিতে পারি নাই এবং প্রতিটা রাতে আমাকে মারতো। আমি খাটে ঘুমাইতে তো পারতামই না, নিচে ঘুমাইতাম, নিচেও আমার গায়ে হাত তুলতো, প্রচুর মারতো। 1.5 বছর পরে একদিন অমাবস্যা রাত আসে। অমাবস্যা রাত তো একেবারে গুটগুটে অন্ধকার থাকে চারদিকে। ওই সময় আমাকে ময়না বলতেছে, ওই দিন কেমন জানি একটু ভালো করে কথা বলতেছে। অন্যদিন যদিও খুব খারাপ করে কথা বলতো, রাগারাগি করতো, গালাগালি করতো এবং খুব পরিমাণের খারাপ ব্যবহার করতো, কিন্তু সেদিন কেন জানি একটু ভালো ব্যবহার করতেছে। আমার সাথে যথেষ্ট পরিমাণের ভালো ব্যবহার করতেছে। আমাকে বলতেছে যে নাদের আলী, তুই তো আমাকে বিয়ে করছিস, তুই তো আমার স্বামী এবং আমি তোকে কখনো স্ত্রীর অধিকার দিই নাই, দিব কেমন করে? আমার শরীরটা তো আর তোর না, আমার শরীরটা অন্য কারো। তুই যদি আমার একটা উপকার করতে পারিস, একটা কাজ করতে পারিস, তাহলে আমার শরীরটা আমি তোকে দিয়ে দিব। এই কথাগুলো ময়না বলতেছে। আজকে 1.5 বছর যে তোর সাথে সংসার করি, তোর ডর ভয় আর তো কোনো কিছুই নেই, মানে ডর ভয় কোনো কিছুই নেই, এসব কিছু আমি ভুলে গেছি। পরে আমাকে বলতেছে যে তুই যদি আমার এই উপকারটা করিস, এই কাজটা করে দেস, আমি ময়নাকে ছেড়ে চলে যাব এবং সারা জীবনের জন্য ময়নাকে তোকে দিয়ে যাব। ময়নার সাথে থাকা ওই জিনটা তখন আমাকে এটা বলতেছিল। আমি তখন বললাম যে ঠিক আছে, কি এমন কথা আমাকে বলো, আমি তোমার কথা রাখবো এবং তুমি ময়নাকে ছেড়ে দিবা। আমার বলে আমাদের একটা শ্মশান ঘাট আছে, আমি যে দিঘির কথা বলেছিলাম, একবার ময়নাকে যখন প্রথমে ধরে ময়নার হুজুর আনার সময় রাতের বেলা যে দিঘিতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওই দিঘির পারে একটা শ্মশান ঘাট আছে। তো ওইখানে কিন্তু খুব বড় কোনো শ্মশান ঘাট না, অনেক বড় না, ছোট আকারের। আমাদের এখানে একটাই মাত্র হিন্দু পাড়া আছে এবং অল্প কিছু মানুষ হিন্দু এখানে বসবাস করে। তো তাদেরই এই শ্মশানখানাটা। তা আমাকে বললো যে শ্মশানখানায় একটা বৃদ্ধ মহিলা মারা গেছে। আমার বলে মহিলাটা মারা গেছে, মহিলা মারা যাওয়ার পরে তার কঙ্কালটাকে যেখানে দাপন করা হয়েছে, মানে যেখানে পুঁতে রাখা হয়েছে, ওখান থেকে ওই মহিলার কঙ্কালের মাথাটা নিয়ে আসতে আমাকে বলতেছে। আমাকে বলে যদি মাথাটাই না আমাকে দিবি এবং মাথাটা নিয়ে যদি আমাকে দিতে পারিস, আমি চলে যাব, আমি আর কখনোই ময়নার কাছে আসবো না। তো কেন ময়না ওই দিন আমার সাথে এত ভালো করে কথা বলে বা এত সুন্দর করে কথা বলে, আমাকে মানে ওই বুড়ির মাথায় এনে দিতে বলে, আমি কোনো কিছুই বুঝি না। যেমন করে আমাকে বলে আমি তেমন করেই কথাগুলো শুনি। রাতের বেলা আমার কাছে মনে হলো যে আমি যদি সত্যি ওই শ্মশান ঘাটে গিয়ে মৃত বুড়ির মাথাটা এনে দিতে পারি, তাহলে হয়তো জিনটা ময়নাকে ছেড়ে চলে যাবে এবং আমি হয়তো সারা জীবনের জন্য ময়নাকে পেয়ে যাব। এটা যে জিনের একটা চালাকি ছিল, এটা আমি ভাই বুঝতে পারিনি। আমি তখন গুটগুটে ওই রাতের অন্ধকারে আমাদের ওই দিঘির পাড়ে শ্মশান ঘাটে যাই এবং শ্মশান ঘাটে আমি একাই যাই, আমি কাউকে নিয়ে যাই না।
আমি সাথে করে কাউকে নিয়েও যাই না। এবং এই যে ঘটনা আমাকে যেটা আনতে বলছে, আমি পোদ্দারকেও বলি না, পোদ্দার বাড়িতে আমি ছাড়াও আরও 2টা কাজের ছেলে ছিল, তাদেরকেও বলি নাই। তো ওইখানে যাওয়ার পরে আমি প্রথমত কোনো কিছু সমস্যা হয় নাই। ওইখানে যাওয়ার পর আমি জাস্ট মাথাটা খুঁজতেছি কোথায় পুঁতে রাখছে, ও বলে কোথায় জানি পুঁতে রাখছে। এরকম করতে করতে ভাই আমি যখন ওইখানে ঢুকে চারদিক থেকে কেমন জানি চিৎকারের শব্দ শুনতেছিলাম, মানে প্রচণ্ড রকমের চিৎকারের শব্দ। আমার কাছে মনে হলো এখানে প্রায় কয়েক হাজার মানুষ আছে, কয়েক হাজার মানুষের চিৎকারের শব্দ আমি শুনতেছি, মানে প্রচণ্ড রকমের চিৎকার করতেছে চারপাশ থেকে। এবং আমি যেদিকে তাকাই ওদিকে শুধু মানুষের চিৎকারের শব্দ, বাট আমি কিন্তু মানুষকে দেখতে পাই না, আমি কোনো মানুষকে দেখতে পাই না, বাট যেদিকে তাকাচ্ছি ওদিকে মানুষের চিৎকারের শব্দ। এবং এরকম করে চিৎকারের শব্দ শুনতে শুনতে আমার ভিতর একটা সময় ভয় ঢুকে যায়। আমি তখন এদিক সেদিক চারদিকে আমি খুঁজতে থাকি, বাট কোনোভাবে আমি ওইটাকে পাই না। এবং একটা সময় আমি তখন শ্মশানঘাট থেকে দৌড় দিই। শ্মশানঘাট থেকে যখন আমি দৌড় দিই, দৌড় দেওয়ার পর আমার কাছে শুধু এইটুকুনি মনে আছে যে আমি শ্মশানঘাটটা মাত্র পার হয়েছি। শ্মশানঘাটটা পার হওয়ার পরে আমি যে কী দেখছি আমি জানি না। আমি এমন একটা জিনিস দেখেছি যেটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এত ভয়ঙ্কর টাইপের একটা জিনিস আমি দেখতে পাই। ওটা দেখার পরেই আমি সে জায়গায় অজ্ঞান হয়ে পড়ি। এবং ওই জায়গায় আমি অজ্ঞান হই এবং একটা সময় ওই জায়গাতে আমার জ্ঞান ফিরে। রাতের কখন আমার জ্ঞান ফিরে আমি জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে তখন চারদিকটা একেবারে ঠান্ডা ছিল, কোনো রকমের ঝামেলা ছিল না, কোনো কিছুই ছিল না, মানে মোটামুটি সব ভালো ছিল। আমি সেখান থেকে উঠে আল্লাহর নাম সফর করতে করতে আমি আবারও ঘর পর্যন্ত আসি এবং আমি এসে দেখি যে ময়না বসে আছে। আমার কাছে আসার পর ওর দিকে তাকে আমি ভয় পাচ্ছিলাম। ও আমাকে বলে, এত কষ্ট করেছিস তুই আমাকে পাওয়ার জন্য, এত কষ্ট করেছিস তুই আমাকে পাওয়ার জন্য, যা ময়নার জন্য যদি তুই এতই কষ্ট করছিস আমি ময়নার তোরে দিয়েই দিলাম, আমি আর ময়নার কাছে আসবো না। আমার যে ভাইগুলো আছে ওই ভাইগুলো যদিও আসে তারা চলে যাবে, বেশি দিন ময়নাকে ডিস্টার্ব করবে না, তুই ময়নাকে পেয়ে যাবি। এবং ওই দিনকার পর থেকে ময়না একটু একটু করে ভালো হচ্ছিল। আগে যেরকম পাগলামি করতো, প্রচুর পরিমাণ সিন ক্রিয়েট করতো, কাউকে মানতো না, গায়ে হাত তুলতো, প্রচুর পাগলামি করতো, এগুলো আস্তে আস্তে ময়না এখন ছেড়ে দিচ্ছিল, একটু 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 করে ভালোর দিকে যাচ্ছিল। তখন আস্তে আস্তে তাবিজ তোমানগুলো যখন পরিবর্তন করা হয় প্রায় 2 থেকে 3 মাসের ভিতরে ময়না পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। মনে যখন মোটামুটিভাবে ভালো হয় এবং ভালো হওয়ার পরে তখন ময়নার পরিবার জিনিসটা তো অবাক হয়ে যায় যে ময়না কীভাবে এতটা ভালো হয়ে গেল। আমার সাথে বিয়ে হবার পরেও কিন্তু প্রায় 1.5 বছরের মতো ময়নার মাঝে কোনো পরিবর্তন আসে নাই, কোনো রকমের পরিবর্তন আসে নাই। ও যে ভালো হবে এটা কেউ বলে নাই, সবাই বলে ও পাগল, পাগলই থাকবে, ও ভালো হবে এটা কারো ধারণাও ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ময়না অনেক ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়, খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে। এবং তখন আমি যে তার স্বামী এই সেটা বুঝতেও পারে, আমি যে স্বামীটা বুঝতেও পারে। এমন করতে করতে একটা পর্যায়ে ময়না বাচ্চা কনসেপ্ট করে। ময়না যখন বেবি কনসেপ্ট করে তখন কেমন জানি মাইনুদ্দিন পোদ্দার এবং তার বউ একটু মুখ কালাকালি করে। ওনাদের মেয়ের ঘরে সন্তান হবে, তারা তো খুশি হওয়ার কথা যে তাদের নাতিন আসবে, তারা খুশি হওয়ার কথা যে তাদের মেয়ে মা হতে যাচ্ছে। কিন্তু তাদের ভিতরে কোনো উল্লাস নাই, কোনো আনন্দ নাই, এবং তারা জানি একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। এরকম করে ময়না আমাকে যখন বললো যে ওর পটে বাচ্চা আসছে, তার মাস 1.5 পরে ময়না আমাকে কান্নাকাটি করে বলতেছে তার বাচ্চা নাকি বেরিয়ে গেছে। আমি বললাম কীভাবে? বলে আমি প্রস্রাব করতে গেছি, আমি বুঝতে পারছি যে আমার বাচ্চাটা নাই। আমি ময়নাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ওই মাইনুদ্দিন পোদ্দারের পায়ে পর্যন্ত ধরে জোরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। বাচ্চাটা কেন নষ্ট হয়ে গেল আমি তো বুঝতেছি না, ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তার বুঝতে পারবে যে কেন বেবিটা নষ্ট হলো। তা আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, ওরে দেখাই। কিন্তু ওই মাইনুদ্দিন পোদ্দারের কথাই একটা যে না, ওনার মেয়েকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না, ওনাদের পোদ্দার বাড়ি কোনো ডাক্তার ওনার মেয়েকে দেখবে না। উনি আমাকে নিতে দিল না। এইভাবেই 2-3 দিন কাটার পরে তখন থেকে আমাকে এই মাইনুদ্দিন বলতেছে উনি অনেক দূরে একটা মাছের ঘেরে নিছে, মাছের ঘেরে বলতে মাছের একটা ফিশারি নিছে। তো উনি এত দূরে এটা নেওয়ার কোনো যুক্তি নেই। ওনার এমনিতেই ওনার বাড়ির আশেপাশে অনেক খালি মাঠ পড়ে আছে, জায়গা পড়ে আছে যেখানে উনি মাছ চাষ করতে পারে। কিন্তু সেখানে উনি মাছ চাষ না করে ওনার বাড়ি থেকে অনেক দূরে একটা জায়গা, ওখানে উনি মাছের একটা ফিশারি নিয়েছে, ওইখানে মাছের ফিশারি নিয়েছে, ওরা মাছ চাষ করে। তো প্রতিদিন সন্ধ্যার সময় আমাকে বলে নাদার আলী তুই ওইখানে চলে যা, মানে মাছগুলো পাহারা দেওয়ার জন্য তুই চলে যা, এই বলে আমাকে প্রতিদিনই সন্ধ্যা রাতে ওইখানে পাঠিয়ে দিত। সন্ধ্যা রাতে আমি মাছ পাহারা দিতে চলে যেতাম এবং আসতাম পরের দিন সকালবেলা। এবং সকালবেলা আসার পরে ময়নার সাথে আমার কোনো রকমের সম্পর্ক হতো না। যদিও পরের দিন সকালবেলা ঘরে আসার পরে ময়না আমার সাথে কোনোভাবে একটু সময় কাটানোর চেষ্টা করতো, আমার সাথে এক ঘরে থাকার চেষ্টা করতো, তখনই ময়না আমার আমার ডাকা শুরু করতো যে চলে আয় ময়না, থাকিস না, চলে আয়, এরকম করে।
তো ওই ঘর থেকে বেরিয়ে যায়, ওরকম করে ময়নাকে ঘর থেকে বের করে ফেলে। আমাদের মাঝে কোনো রকমের স্বামী স্ত্রীর কোনো সম্পর্কও হয় না। আমি ময়নাকে একটা সেকেন্ডের জন্য আমার কাছে পাই না। সবসময় ময়না আমার কাছ থেকে দূরেই থাকতেছে। আমি শুধুমাত্র তার নামে স্বামী, কিন্তু কোনো ক্ষেত্রে কাজে কর্মে আমি তার স্বামী না। এবং কেমন জানি এই পোদ্দার বাড়ির প্রতিটা মানুষ আমাকে দেখতে পারে না। যেমন মাইনুদ্দিন পোদ্দার থেকে শুরু করে তার বউ, সবাই আমাকে একটু ভিন্ন চোখে দেখে, আমাকে কেউ ভালোবাসে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে একদিন সকালবেলা আমি সারাটা রাত পুকুরে মাছ পাহারা দিয়েছি। চিন্তা করেন, সারাটা রাত মাছ পাহারা দিয়ে সকালবেলা আসছি, 9টা বাজে আমি ঘুমিয়ে আসি। পোদ্দার সাহেব তখন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। হারামির বাচ্চা, দিনেও ঘুমাস রাতেও ঘুমাস, ওইটাই খুব গালাগালি করে। প্রচণ্ড গালাগালির এক পর্যায়ে আমি তখন ঘুম থেকে উঠলাম। উঠার পরে উনি আমারে ধরে ওইখানে মারতে শুরু করে উঠানের মধ্যে। শত হইল তো আমি ওনার মেয়ের জামাই, উনি আমার বলে, আমার লক্ষ লক্ষ টাকার মাছ মরে গেছে, তুই কই ছিলি কালকে রাতে? আমি বললাম যে কই ছিলাম মানে কালকে রাতে তো আমি সারা রাত দূরে হচ্ছে আপনার ওই মাছের ফিশারি পাহারা দিয়েছি। কেন, কী হয়েছে? উনি আমাকে বলে, কী হয়েছে তুই জানোস না? আমার সবগুলো মাছ মরে গেছে, কে জানি আমার মাছের মধ্যে বিষ ঢেলে দিছে। আমি তখন বললাম, কী বলেন, মাছের মধ্যে বিষ ঢালবে কে? আমি তো পাহারাই দিচ্ছিলাম, আমি তো আপনার মাছের গের পাহারাই দিচ্ছি, আমি তো বিষ কে ঢালবে, কোত্থেকে বিষ ঢালবে? উনি আমাকে বলে, এখানে বিষ ঢেলে দিছে, বিষ ঢালার কারণে আমার মাছগুলো সব মরে গেছে। এবং একটা সময় দেখলাম যে ঠিকই ওই পোদ্দার বাড়ির যে বাকি কামলাগুলো আছে তারাও তখন ওইখান থেকে যাচ্ছে এবং মাছ আনার জন্য যাইতেছে। আমিও তখন গেলাম, গিয়ে দেখলাম যে মাছ এখনও মানে মরে নাই, মানে এরকম মানে মাথা উঠে আছে, মনে হয় যেন সবে মাত্র বিষ ঢালা হয়েছে। আমি তখন ওই পোদ্দার সাহেবরে বলতেছি যে, পোদ্দার সাহেব আপনি আমার ভুল বুঝতেছেন, দেখেন মাছগুলোর মনে হয় সবে মাত্র বিষ দেওয়া হয়েছে, এগুলো এখনও সব মরেও নাই, এই যে মাথা উঠে নাড়াচাড়া করতেছে এগুলোতে মনে হয় এইমাত্র বিষ দেওয়া হয়েছে। কিন্তু কে শোনে কার কথা? ওই পুকুর পাড়েও তিনি আমাকে আরও মারে এবং মেরে আমাকে বলে, তুই এখান থেকে বাড়িতে যাবি না। আমি তখন বললাম, কি বললেন বাড়িতে যাবো না? বাড়িতে আমার বউ। ভুলে যা তোর বউয়ের কথা, তোর বউর কথা ভুলে যা, তুই এখান থেকে কই যাবি? তুই যা, তুই আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসবি না, তুই আমার লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলছিস। আমি বললাম, দেখেন আমি কীভাবে মাছ মারবো? আমি তো সারা রাতবার আপনার ফিশারি পাহাড়াই দিলাম, সকালবেলা আমি চলে যাওয়ার পরে সম্ভবত কেউ কেউ বিষ ঢেলে দিছে। উনি আমার বলে যে না, রাতের বেলায় বিষ ডালছে, মাছ রাতের বেলায় থেকে মরতেছে, এখনও মরতেছে। তখনই ওই বাড়িরই আরেকজন বৃদ্ধ লোক ছিল, মানে পোদ্দার বাড়ির একটা বয়স্ক লোক ছিল। ওই লোকটা আমাকে বলে যে, দেখ মাইনুদ্দিন তোর উপরে যেই খেপা খেপছে, তুই আর তার বাড়িতে আজকে যাইস না, যাবি না তা না, 2 দিন পরে আয়, এখন আর যাইস না। তো এখনকার সময় আসলে মোবাইল বা ইন্টারনেটের খুব ভালো জামানা। ওই সময়টাতে এত মোবাইলের জামানা ছিল না, মানে মোবাইল ইন্টারনেট এগুলো ছিল না। মানুষের সাথে পরস্পরের সম্পর্ক হতো চিঠিপত্রের মাধ্যমে একে অন্যের খোঁজ খবর নিত, ভালোবাসার লেনদেন হতো, আদান প্রদান হতো চিঠিপত্রের মাধ্যমে। ছিল না কোনো মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক সহ ইমোর মতো ডিজিটাল ব্যবস্থাগুলো। তো যাই হোক, আমাকে তখন উনি বাড়িতে যেতে দিল না এবং পোদ্দার বাড়ির ওই বয়স্ক লোকটা আমাকে বললো যে, তুই বাড়িতে যাইস না, গেলে পোদ্দার হয়তো তোর মেরেও ফেলতে পারে। তো ভয়ে আমি তখন যাবো কই? আসলে ছোটোবেলা থেকে 7 বছর বয়স থেকে ওই পোদ্দার বাড়িতেই বড় হচ্ছি। পোদ্দার বাড়ির মানুষগুলোর সাথে আমার সম্পর্ক, আমি বাইরের কাউকে চিনি না। এরপরে উনি যখন আমাকে বাড়িতে যেতে মানা করলো, আমি তখন বাজার পর্যন্ত গেলাম। বাজারে গিয়ে ওইখানে আমার একটা পরিচিত লোক আছে, ওনার সাথে রাতে ঘুমাইলাম, মানে দিনের ওনার সাথে ছিলাম, রাতে ওনার সাথে ঘুমাইলাম। পরের দিন আমি পোদ্দার বাড়ির দিকে যাচ্ছি এবং বাড়িতে ঢুকা মাত্রই তখন পোদ্দার সাহেব আমাকে রাস্তার মধ্যে দেখে বলতেছে, তুই এ বাড়িতে আর ঢুকবি না। আমি বললাম, ঠিক আছে, আমি বাড়িতে ঢুকবো না, কিন্তু আমার বউর কাছে তো আমি যাবো। উনি বলে, না ওই তোর বউ না, আমার এদিকে তোর সাথে আমার কথা আছে। এই কথা বলে উনি তখন আমাকে দিঘির পাড়ের দিকে ডাইকে নিয়ে যায়, যে দিঘির পাড়ে আমার জীবনের এত বড় একটা ঘটনা ঘটে। দিঘির পাড় পর্যন্ত আমাকে নিয়ে বলতেছে যে, দেখ নাদের আলী, আমি তোর একটা কথা বলি, আমি তোর 7 বছর বয়স থেকে তোরে আমি আমার নিজের ছেলের মতো লালন পালন করে বড় করছি। আমি তোরে কখনো বাবার অভাবটা বুঝতে দেইনি। এই সমাজে মানুষ বাবা মা হারালে কতটা কষ্ট পায়, অভাবে থাকে, অনটনে থাকে, খেতে পারে না, কত রকমের সমস্যা থাকে। আমি তোকে কোনো রকমের অভাব অনটন কোনো কিছুই দেই নাই, নিজের সন্তানের মতো আমি তোকে বড় করেছি। আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমার কাছে দিতেই হবে। আমি তখন বললাম যে, পোদ্দার সাহেব এটা কী কথা বলেন? আমি একজন আপনার বাড়িতে কামলা কী করে তার মালিককে কিছু দিতে পারে? উনি আমার বলে, তুই দিতে পারবি, তুই পারবি, তোর কাছে আছে। আমি তখন বললাম, কি? উনি বলে, তুই আমার মেয়েটারে ছাইড়ে দে। আমি বললাম, মানি? উনি বলে, দেখ আমার মেয়েটা পাগল ছিল, তোর কাছে বিয়ে দিছি পাগলরে ভালো করার জন্য। তা আমার মেয়েটা এখন ভালো হয়েছে, সুস্থ হয়েছে, তোর সাথে তো আমার যায় না। আমার সমাজে একটা সোসাইটি আছে,
আমার সমাজে একটা ভালো মান সম্মান আছে, আমি সমাজের মানুষের সাথে ভালো করে মিশি। এখন একটা কামলার কাছে আমি আমার মেয়েটারে বিয়ে দিছি, এটা কেউ মেনে নেয় না। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমার বড় মেয়ের যেই জামাই আছে সে আমাকে ডিরেক্টলি বলে দিছে যে তুই যদি ময়নারে ছেড়ে না দেস, ও হচ্ছে মনিরে ছেড়ে দিবে। মানে ময়নার বড় বোনের নাম হচ্ছে মনি আপা। বলে মনিরে ছেড়ে দিবে তুই যদি ময়নারে না ছাড়স। সে বলেছে তোরে মেনে নিতে পারতেছে না। আমি তখন বললাম আজকে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো ময়না পাগল ছিল, এবং পাগল ময়নারই নিয়ে আমি এত বছর সংসার করলাম। ময়না ভালো হইতে না হইতে আজকে ময়নাকে এত মানুষ ভালোবাসতে শুরু করলো। তাইলে কি আপনি বলতেছেন যে আমি ময়নাকে ছেড়ে দিব? উনি আমার বলে ছেড়ে দিবি কি দিবি না সেটা আমি জানি না, কিন্তু তুই ময়নার সাথে যোগাযোগ রাখিস না, তো এখান থেকে চলে যা। যদি পরিস্থিতি ভালো হয়, আমার বড় মেয়ে সংসারটা ঠিক হয়, আমি তোর আবার নিয়ে আসবো। আমি তখন বললাম আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। উনি তখন আমাকে একটা ঠিকানা দেয়, ওনার এখান থেকে অনেক দূরে, মানে আমাদের সিরাজগঞ্জ থেকে অনেক দূরে আরেকটা জায়গার ঠিকানা দিয়ে তুই ওইখানে যা, এবং ওইখানে গিয়ে একটা ইটের ভাটা আছে, ওনার পরিচিত এক বন্ধু নাকি আমি জানি না, বলে ওইখানে ইটের ভাটা আছে, তুই ইটের ভাটায় গিয়ে চাকরি কর, এবং আমি তোরে বললে তুই চলে আসিস, আমি তোকে ডেকে আনবো। এই কথা বলার পরে আমি আমার বাড়ি থেকে কাপড় চোপড়গুলো পর্যন্ত বের করতে পারি নাই। আমার বাড়িতে যে কাপড় ছিল এগুলোও বের করতে পারি নাই। উনি তখন আমাকে হাতের মধ্যে কয়টা টাকা ধরাই দিল যে তুই চলে যা। আমি ওই কয়টা টাকা নিয়ে এক কাপড়ে তখন ওনার ওই ইটের ভাটার ওখানে চলে যাই। ইটের ভাটার ওখানে গিয়ে আমি তখন ইটের ভাটায় চাকরি করতেছি। আর এরই মাঝে এই পোদ্দারের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, এবং পোদ্দারের মেয়ের সাথেও কোনো যোগাযোগ নাই, কোনো কোনো মোবাইল ফোনের ব্যবস্থা তো নাই, কোনো যোগাযোগ করতে পারি নাই। পরে কান্নাকাটি করি, বাট ওইখানে তারপরও মাসের পর মাস ওইখানে কাজ করি, ইটের ভাটায় কাজ করি। ইটের ভাটায় কাজ করতেছি, 2 সাইড টাকা পাইতেছি, ওইটা দিয়ে মোটামুটি খাইতেছি। প্রায় 2টা মাসের মতো আমি ইটের ভাটায় কাজ করি, কিন্তু 2 মাসে আমি একটা বড় ময়নার সাথে কথা বলতে পারিনি। এবং এই 2 মাসেও ওই মাইনুদ্দিন পোদ্দার আমাকে একটা অঞ্চল দেখতে আসে নাই। আমি কাজ করতেছি, আমি খাচ্ছি না, বেঁচে আছি না মরে গেছি, উনি আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমাকে এক নজরের জন্য দেখতে আসে নাই। তো যাই হোক, উনি যখন আসলো না তখন আমি নিজেই 2 মাস পর ওনার বাড়িতে গেছি ওনাকে দেখার জন্য। কিন্তু ভাই 2 মাস পরে বাড়িতে যাওয়ার পরে আমি জানতে পারি যে, বাড়িতে যখন যাই তখন জানতে পারি যে তারা নাকি ময়নাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে। এটা পোদ্দার বাড়িতে যাওয়ার পর আমি শুনতে পাই ময়নাকে বিয়ে দিয়ে দিছে, এবং আমাকে হুজুরের মাধ্যমে কেমনে কী করা দরকার ওইটা আমাকে করে দিছে। মানে ময়না আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে। এটা 2 মাস পরে পোদ্দার বাড়িতে যাওয়ার পর আমি জানতে পারি। ঘটনাটা শোনার পরে আমার মনে হয় যে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। যে ময়নাকে আমি এত ভালোবাসতাম, ময়নাকে ছাড়া একটা সেকেন্ডের জন্য আমি নাদের আলী কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। এবং পাগল ময়নাকে আমি 2 বছর ভালোবাসা দিয়ে ভালো করেছি, নিজের জীবন বাঁচিয়ে রেখে আমি শ্মশান ঘাটে গিয়েছি রাতের অন্ধকারে মৃত বুড়ির মাথায় নিয়ে ময়নাকে ভালো করব বলে। আমার জীবন বাঁচিয়ে রেখে এই ময়নার জন্য আমি এত কিছু করলাম, অথচ আজকে আমার ময়না আমাকে ছেড়ে অন্য কারো বউ হয়ে গেল। আমি প্রচুর কান্নাকাটি করি, এখানে 8 জন 10 জন সবার কাছে কান্নাকাটি করি, অনেকের কাছে বলি পর্যন্ত। কিন্তু পোদ্দার বাড়িতে কাজের ছেলের কথার কোনো মূল্য নাই। একটা সময় কান্না করতে করতে সন্ধ্যার পরে ওই বাড়ি থেকে চলে আসি। মনকে একটা জিনিসে সান্ত্বনা দিই, 7 বছর বয়সে আমার দাদি আমাকে ছেড়ে চলে গেছে, মাথার উপরে তো ঠাঁই দেওয়ার মতো কোনো লোক ছিল না। কিন্তু ওই মাইনুদ্দিন পোদ্দার আমাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার বাড়িতে আশ্রয় দেয়, সেখানে আমাকে খাওয়ায় পড়ায়, আমাকে নতুন একটা জীবন দেয়। এই মাইনুদ্দিন পোদ্দার যদি তার মেয়েকে ভালো কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে সে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন তার ভালো থাকার পথের বাধা হব? এটা চিন্তা করে আমি আর তারে বিরক্ত করলাম না। চোখ মুখ বন্ধ করে আমি ফিরে গেলাম ওই ইটের ভাটার ওখানে যাই, আবার ওইখানে কাজ করতেছি। ওইখানে প্রায় 3 মাসের মতো কাজ করি। 3 মাস পরে একদিন দুপুরবেলা হঠাৎ করে আল্লাহকে হুকুম কোত্থেকে জানি ময়না আসছে, এবং ময়না যে আসছে আমি নিজের চোখে সেটা দেখলাম। আমি ইটের ভাটায় কাজ করতেছি, তো আমাদের ওই মেন রাস্তা থেকে ইটের ভাটা অনেকটা দূর পর্যন্ত হাইটে আসতে হয়। তো সচরাচর এই রাস্তায় কোনো মেয়ে মানুষকে দেখা যায় না, বাট আমি হঠাৎ করে ময়নারে দেখলাম। আজকে এত মাস পরে ময়না আমাদের ইটের ভাটার ওইদিকে আসতেছে। ওরে দেখার পরে তো আমি অবাক হয়ে গেলাম, কিরে ময়না ইটের ভাটার ওইখানে কেন? ওরে দেখে আমি তখন দাঁড়ায় সামনে গেলাম। আমি তখন অনেক শুকিয়ে গেছি, কালো হয়ে গেছি, রোদে কাজ করতে করতে চেহারার অবস্থা খুবই খারাপ। ময়না আমার দিকে তাকিয়ে চোখের পানিগুলো টলমল করতেছে। আমার বলে কেমন আছো? আমি বললাম ভালো আছি। বলে তোমার সাথে আমার কথা আছে, একটু এদিকে আসো। এই বলে সে আমাকে তখন তার ওই আমাদের ইটের ভাটার ওইখানে একটা বড় ধরনের শিমুল গাছ আছে, ওই গাছের নিচে শিমুল তুলার গাছ আছে, তুলা গাছের নিচে তখন আমাকে নিয়ে বসার পর বলে তুমি আমার কেমন স্বামী বলো তো? আমি বললাম কেমন স্বামী? ও আমারে বলে তুমি আমারে বিয়ে করে আমার রেখে চলে গেলা।
একটাবারের জন্য আমার খোঁজ খবর নিতে আসলা না? আমি বেঁচে আছি কি মরে গেছি তুমি কি একটাবার জানতে চাইলা না? আমি তখন বললাম, ময়না তুমি কি বলো? তোমার বাবাই তো আমাকে এখানে কাজে পাঠাইছে। ও আমাকে বলে, তো আমার বাবা কাজে পাঠালে তুমি ওখানে চলে যাবা? তুমি আমার কোনো খোঁজ খবর নিবা না? আমি না তোমার বিবাহিতা বউ? আমি বললাম, ঠিক আছে তুমি আমার বিবাহিতা বউ, কিন্তু পোদ্দার সাহেব আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার কাছে একটা জিনিস চাইছে, আমি যেন তোমার জীবন থেকে সরে যাই। তারপরেও 2 মাস পরে যখন তোমার খবর নিতে গেলাম, আমি জানতে পারলাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে এবং তুমি আমাকে ছেড়ে দিছো। ও আমাকে বলে, আমিও তো শুনছি তুমি নাকি কই চলে গেছো, তোমার কোনো খোঁজ খবর নেই, তুমি তোমার বাবার মতো পাগল হয়ে গেছো। এই কথাই সবাই বলতেছে যে নাদার আলী ওর বাপের মতো পাগল হয়ে গেছে। তাই আমি বললাম যে তারপর? ও আমাকে বলো, অনেক কষ্টের পরে, অনেক খোঁজাখুঁজি করার পরে তোমার সন্ধান পাইছি যে তুমি ইটের ভাটায় কাজ করো, তোমার এখানে দেখতে আসলাম। আমি তখন বললাম, যাই হোক ভালো কথা, আমাকে দেখতে আসছো, তোমার নতুন জীবন কেমন চলতেছে? ও আমাকে বলে, ভালো না, সেটার বর্ণনা দেওয়ার জন্যই তো আমি এখন তোমার কাছে ছুটে আসছি। আমি বললাম, আমার কাছে বলো কী হয়েছে? ও আমাকে বলে, আমি শান্তিতে নাই। যে লোকটার সাথে আমার বিয়ে হয়েছে সে যথেষ্ট রকমের খারাপ প্রকৃতির একটা রোগ। প্রতি রাতেই প্রায় নেশা করে, নেশা করা ছাড়া একটা রাতেও এই লোকটা ঘুমাতে পারে না, এবং নেশা তো করেই আমাকে সে প্রচুর পরিমাণের মারধর করে, আমার গায়ে হাত তোলে। আমি আর এইসব নিতে পারতেছি না, এই বলে সে খুবই কান্নাকাটি করে। আমি তখন বললাম যে এইসব বিষয় কি তুমি তোমার বাবার সাথে আলোচনা করো নাই? তোমার বাবাকে বলো নাই? ও বলে, আমার বাবার কাছে এইসব কথা বলে কোনো লাভ আছে? এইসব কথার কোনো মূল্য কি আমার বাবা আমাকে দেবে? বাবা তো এইসব কথা শুনতেই পারে না। আজকে প্রায় এতগুলো মাস আমি খুবই কষ্ট করে ওই মানুষরূপে অমানুষটা সংসার করে যাচ্ছি, কখনো তার কাছে এক বিন্দু পরিমাণের সুখ শান্তি পাই নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে আমাকে মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট দিয়ে যাচ্ছে, আমি সবার নিতে পারতেছি না। এটা বলে সে খুব কান্নাকাটি করে। আমি তখন বললাম, দেখো কান্নাকাটি করে তো কোনো লাভ নাই, কান্নাকাটি করে বা কী হবে? তো তুমি আজকে এত মাস পরে আমার কাছে কী জন্য আসছো? ও আমাকে বলে, নাদের যা হবার তা হয়েছে, আমি তোমার সাথে সংসার করব, আমি অমানুষের সংসার করব না, আমি তোমার কাছে চলে আসব। আমি বললাম যে তোমার আব্বারে তো তুমি চেনো না? তোমার আব্বা মাইনুদ্দিন মোল্লা, যে মাইনুদ্দিন যে কত খারাপ প্রকৃতির একটা লোক, ওনার মতো খারাপ প্রকৃতির লোক এই দুনিয়াতে নেই। উনি পোদ্দার বাড়ির সবচেয়ে খারাপ একজন পোদ্দার, এবং উনি আমারে শেষ করে ফেলবে, আমি এটা পারবো না। ও আমারে বলে, দেখো তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমার বিবাহিতা বউ, আমারে জোর করে তোমার কাছ থেকে নিয়ে আসছে, আমি তোমার কাছে যেতে চাইনি। আমি অনেক দূরের এক জায়গায় কথা বলছিলাম, পাবনার ওই দিকে, আমরা সেখানের দিকে চলে যাব। আমি তখন বললাম, পাবনায় এত দূরে? বলে, হ্যাঁ, সেখানে আমার পরিচিত একটা বান্ধবী আছে, তার সাথে আমার যোগাযোগ হয়েছে, আমরা ওইখানে চলে যাব, আমি আজকেই তোমাকে নিয়ে চলে যাব। আমি তখন বললাম, তো তুমি কাপড় চোপড় আনছো? বলে, আমি কিচ্ছু আনি না, এক কাপড়, আমি চলে যাবো, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা দিয়ে কিছু একটা হবে। আমি বললাম যে একটা কাজ করো, আমরা কালকেই যাই, আমার আজকে এখানে একটু কাজ আছে। কাজ আছে বলতে আমি আবার একটু সবসময় মনিম ভক্ত ছিলাম, মানে আমার যে মালিক আছে, মালিক আসলে ওনার কাছ থেকে বলে যাব, এছাড়া যাব না। এটা বলার পর আমাকে বলে, তাহলে আমি 2 দিন পরে আসি। আমি আজকে চলে যাই, আমি 2 দিন পরে আসবো, তুমি এখানে থাইকো, আমি এসে তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। তো ওই সময় তার মোবাইল ফোন টোন নাই, যেমনি তারে বলছি বা বুঝাইছি, সে এমন করে আমার কথা শুনছে, বুঝে সে এখান থেকে চলে গেছে। 2 দিন পরে সে আসবে, আসলে আমি তারে নিয়ে চলে যাব। সেই হিসাবে আমিও টাকা পয়সা গোছগাছ করতেছি, আমার থাকার ব্যবস্থা যেটা ছিল সেটা ঠিকঠাক করলাম। ও আসলে আমি ওকে নিয়ে পালায়ে যাব। তো 2 দিন পরে ঠিকই যেমন আমাকে কথা দিয়েছিল ময়না, ঠিক তেমন করে আসছে। আসার পরে আমাকে বলো, চল আমরা এখান থেকে চলে যাই। এবং 2 দিন পরে ময়না আসার পরে আমি দুপুরবেলায় ময়নাকে নিয়ে আমার 2 মাসের বেতনের টাকা নিলাম, সব কিছু নিলাম, কাপড় চোপড় সব নিয়ে, ময়নাও আসার সময় কিছু কাপড় নিয়ে আসছে। তো সব কিছু মিলিয়ে আমি আর ময়না তখন সিরাজগঞ্জ ছেড়ে পাবনায় চলে যাই, ওর বান্ধবীর বাসায়। তার বান্ধবীর বাসায় চলে যায়, ওইখানে গিয়ে আমি তখন থাকতেছি। ওর বান্ধবীর হাজব্যান্ড স্বামী ঢাকাতে কি জানি কি চাকরি করে। তো ওইখানে আমি 2-3 দিন ধরে থাকি। তো এখনকারই না, ধরেন একজনের বাড়িতে গেলে বের করে দেয়, মানে বের করে দেয় বলতে, কারো বাড়িতে গেলে 2 বেলা খাওয়ায়, 3 বেলার সময় চিন্তা করে যায় না কেন কখন যাবে। কিন্তু আমাদের ওই জামানা এরকম ছিল না, কারো বাড়িতে গেলে মানুষ এরকম করতো না। দেখা যায় একটা মেহমানকে ঘরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। মেহমান হিন্দু ধর্মের মানুষের কাছে ছিল নারায়ণের মতো, এবং আমাদের কাছে নবীজি বলতো যে মেহমান যেরকম ঠিক তেমন করে তারা আমাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসতো। তো ওই বাড়িতে যাওয়ার পরে ওর বান্ধবী আমাকে অনেক ভালোবাসছে, এবং ওই বান্ধবীর যে শ্বশুর শাশুড়ি আছে তারাও অনেক সম্মান করতো, ভালোবাসতো। ওইখানে সপ্তাহখানেক থাকার পরে আমার ওই ময়না তখন তার বান্ধবীর সাথে কথাবার্তা বলেছে কী করা যায়। আমি তো আমার স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা যা কিছু নেওয়া তা কিছু নিয়ে চলে আসছি, আমি তো সেখানে ফিরতে পারবো না। নাদের আলীর যদি একটা লাইন কাট করে দিতে পারতাম তাহলে মোটামুটি একটু উপকার হইতো, কারণ ও তো এগুলো নিতে পারতেছে না।
মানে এখানে থাকাটা ওর জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এখন কি করা যায়? তখনই ময়নার বান্ধবী করে কি, ওই যে ময়নার স্বামীর সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করে। কেমনে কেমনে যোগাযোগ করে, ওই পর্যন্ত কিন্তু আমি নাদার আলী ওই ময়নার বান্ধবীর বাড়িতেই পড়ে আসি, পাবনাতে। ওইখানে পড়ে আসি, মাঠে ঘাটে চলাফেরা করতেছি, লোকের সাথে চা কফি খাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, এরকম করে চলতেছে। এইভাবে 15-20 দিন পরে ময়নার জামাই তখন মানে ময়নার বান্ধবীর জামাই তখন শহর থেকে আসছে, উনি যেখানে চাকরি করে ওইখান থেকে আসছে। আসার পরে ওনাকে নিয়ে ময়নার বান্ধবী সবাই মিলে বসছে আমাকে নিয়ে। তো ময়না তখন বলল যে তার কাছে মোটামুটি এই পরিমাণের টাকা আছে এবং এই টাকাগুলো দিয়ে কিভাবে কি করা যায়, কীভাবে নাদার আলীকে একটা লাইন করে দেওয়া যায়। তো ময়নার বান্ধবীর হাজব্যান্ডে তখন বললো, একটা কাজ করেন, বর্তমান সময়ে কিছু লোককে বিদেশে নিতেছে। ওই সময় কিন্তু বিদেশ যাইতে 80 থেকে 90 হাজার টাকা লাগতো, মানে এরকম টাকার ভিতরে বিদেশ চলে যাওয়া যাইতো। তো ওই সময় উনি বলতেছে, একটা কাজ করেন, যেহেতু উনি মোটামুটি পরিশ্রমিক মানুষ, কাজ করতে পারে এবং গায়ে গোতরে ভালো আছে, শরীরে স্বাস্থ্যও ভালো আছে, দেখতেও লম্বা টম্বা আছে, সর্বদিক থেকে পারফেক্ট, একটা ভিসা দিয়ে ওরা আমরা ওমান পাঠাই দিই। ওমান খুব কম টাকায় যাওয়া যাবে। ওই সময় কিন্তু বেশিরভাগই ওমানে চিটংয়ের মানুষ ছিল। আমার কাছে মনে হয় আমাদের সিরাজগঞ্জের ভিতরে আমি সর্বপ্রথম ওমানে যাই। আমার আগে কেউ কখনো ওমানে যায়নি। আমার বাড়ি সিরাজগঞ্জ বললে কেউ চিনতো না। আমি যদি বলতাম যে আমার বাড়ি সিরাজগঞ্জ, সবাই বলতো সিরাজগঞ্জ কই, কেউ চিনতো না। তো আমি তখন ওই প্রথম সিরাজগঞ্জের মানুষ ওমানে যাই। তো আমারে তখন উনি পাসপোর্ট করায়। পাসপোর্ট করানোর পরে ময়না তখন টাকা পয়সা দেয় এবং ময়নার মা একটু সাহায্য করে। আমার বিদেশের জন্য আরও কিছু টাকার প্রয়োজন ছিল, ময়নার কাছে যা ছিল এছাড়া আরও প্রয়োজন ছিল। তো ময়নার মা তখন ময়নাকে টাকাটা দেয়, যে জামাইকে পাঠাই দেয়। আমার শাশুড়ি মা আমার জন্য অনেক উপকার করে। ওই সময় আমার শাশুড়ি মায়ের টাকায়ও আমি তখন আলহামদুলিল্লাহ আমার বিদেশে সব ঠিক হয়। ঠিক হওয়ার পরে এবং আমি একটা সময় ওমানে চলে যাই। ওমানে গিয়ে আমি ওখানে খুব ভালো একটা কাজ পাই। ভালো একটা কাজ বলতে বেতনটা হয়তো কম, কিন্তু একটা বড় লোকের বাড়িতে গার্ডেন পরিষ্কার করি। সে সময়ের ভিতরে আমাকে প্রায় 30 রিয়ালের মতো বেতন দিত, যে টাকায় বাংলাদেশি টাকায় অল্প কিছু টাকা হইতো, প্রায় 10,000 টাকা বা এরকম কিছু হয়তো, আরও কম হবে, তো 6-7 হাজার মতো হবে, এরকম টাকা। আমি তখন প্রথমে চাকরি করছিলাম ওইখানে। তাই চাকরি করতেছি, উনি বেতন দিতেছে, ওইটা দিয়ে চলতেছি, কিছু নিজে খাচ্ছি এবং বাকি টাকা আমি ময়নার জন্য পাঠাইতেছি, দেশে ময়নার জন্য পাঠাইতেছি এবং ময়নাও তখন সেই টাকা নিতেছে। আলহামদুলিল্লাহ তখন ওই চিঠিপত্রের মাধ্যমে কথা হইতো, ময়না চিঠি লিখতো, আমি ওর চিঠি উত্তর দিতাম। এমন করতে করতে একটা সময় মোবাইল ফোনের জামানা আসে। মোবাইল ফোন বলতে বিভিন্ন আরব দেশে তখন রাস্তার পাশে টেলিফোন থাকতো, টেলিফোন দিয়ে কথা বলা যেত এলাকাতে। এরকম কয়েন ঢুকাইতাম, কয়েন ঢুকাইয়া তারপর দেশের বাড়িতে কথা বলতাম। আমি তখন ময়নার সাথে কথাবার্তা বলি। আমার কিন্তু তখনও কোনো সন্তানাদি হয় নাই। তো একদিন কথা বলতেছে, ময়না আমারে বলতেছে, শোনো, আমি একটা কাজ করবো, তোমারই বলবো, তুমি আমার অনুমতি দিবা, এটা বলে। আমি তখন বললাম, দেও না অনুমতি, সমস্যাকে দিলাম। বলে, আমার বড় বোন আর বড় বোনের জামাই মিল্লা আমাদের বাড়িতে আসছে একটা অনুষ্ঠান, আমার বাপে আমার দাওয়াত দিছে, আমি যাব। আমি তখন বললাম, ভালো কথা, যাও, তোমার দাওয়াত দিলে তুমি যাইবা না কেন? অবশ্যই যাবে, যাও। আমাকে বলে, কিন্তু যাবো যে, একটা কথা তোমারে কেমনি বলবো বুঝতে পারতেছি না, তুমি যদি রাগ না করো। আমি আবার একটু মানে এরকম ছিলাম যে নিজের না খেয়ে থাকবো, কিন্তু অন্যের কাছে খুঁজে খাবো না। নিজের পেটে ভাত নাই, পেটে হাত দিয়ে চেপে ধরে ঘুমায় যাব, কিন্তু অন্য কারো কাছে খাবার চাইবো না। আমি ছিলাম এই কোয়ালিটির একটা লোকের, ওই টাইপের লোক। তাই কারো কাছে মাথা নত করা, কারো কাছে ছোটো হওয়া, এগুলো আমার পছন্দ ছিল না, এগুলো পছন্দ করতাম না। তাই ময়না তখন আমার বলতেছে, আমার বান্ধবীর এই স্বর্ণের আছে, চেইন আছে, আমি স্বর্ণের চেইনটা একটু নিয়ে যাব। তুমি তো আমার বিদেশ থেকে কোনো কিছুই দিতে পারো নাই, বা তুমি ওরকম ভালো একটা অবস্থানের মধ্যেও নেই। তা আমি ওখানে খালি গলায় যাব, সবাই বলবে বড় লোকের কাছে বিয়ে দিছিল, তাই বড় লোকের অনেক টাকা পয়সা ছিল, এখান থেকে চলে এসে ফকিরেরই বিয়ে করছি, আজকে আমার কানে গলায় কিচ্ছু নাই, এটা বলে আমার একটু ছোট করবে, অপমান করে কথা বলবে। এই জন্য আমি চাই যে আমি আমার বান্ধবীর কাছ থেকে স্বর্ণের চেইনটা নিয়ে যাই, স্বর্ণের চেইনটা আমি নিয়ে যাব। তাই আমি বললাম যে স্বর্ণের চেইনটা নিবা, যদি কোনো সমস্যা হলে কিছু হইব না। এই কথা বলে ওর বান্ধবীর কাছ থেকে একটা স্বর্ণের চেইনও নিয়ে গেছে। কিন্তু ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, ওই সময় ওমানে আমি যে টাকা বেতন পাইতাম, ওই টাকাতে আমি থাকা খাওয়ার পরে আমার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকতো না। মানে ওইখানে আমি বাগানে চাকরি করতাম, আমাকে শুধু থাকাটা মালিকের ছিল, খাওয়াটা নিজের ছিল, এবং নিজের খেয়ে পরে ময়নার যে টাকা দিতাম ওই টাকা দিয়ে ময়না চলতেই হিমশিম খাইতো। তার উপরে যে ময়নার জন্য কোনো স্বর্ণ গয়না কিনবো বা ওর জন্য পছন্দের কোনো ড্রেস কিনবো, ওইটা আমার সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না। তো যাই হোক, ও কী করলো, ওই স্বর্ণের চেইনটা পরে ওর বোনকে দেখানোর জন্য, বোন জামাইকে দেখানোর জন্য
ওই তখন ওদের বাড়িতে গেল। বাড়িতে যে আমি 3 দিন আর ফোন দিতে পারিনি। ওই সময় তো 3 দিন 4 দিন সপ্তাহে একবার ফোন দিতাম আর কি। সপ্তাহখানিক পরে একবার কথা হইতো। সপ্তাহখানিক পরে আবার কথা হয়েছে, ওরে ফোন করলাম, ও তখন রিসিভ করছে। রিসিভ করার পরে কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি। কী হয়েছে ময়না, কান্নাকাটি করতেছো কেন? পরে বলে একটা সর্বনাশ হয়ে গেছে, তোমার কেমনে বলবো। আমি সর্বনাশ মানে কি? যে স্বর্ণের চেনটা আমার বান্ধবীর কাছ থেকে নিয়ে গেছিলাম, স্বর্ণের চেনটা আমি হারাই ফেলছি। কী কো, কেমনে হারাইলা? বলে হারাইছি ওই বোনের অনুষ্ঠানে গেছিলাম বাড়িতে, ওইখানে সবার সাথে হাঁটাহাঁটি করছি, কোন দিকে যে গেছি চেনটা যে পড়ে গেছে আমি এটা বলতে পারি না। এটা শোনার পর আমি এত কষ্ট পাইছি। একটা স্বর্ণের চেন আমার পক্ষে কিনা কিন্তু কোনো অবস্থায় সম্ভব না। আমি একটা স্বর্ণের চেন কিনে যে বাংলাদেশে ময়নার জন্য পাঠাবো, ওই বিদেশ থাকা অবস্থায় আমার এরকম সামর্থ্যটা ছিল না ভাই। দেন আমি বললাম যেটা কীভাবে তুমি করলা? ও আমার বলে যেটা করার সেটা তো করেই ফেলছি, এখন কি করব? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখি কী করতে পারি, কোত্থেকে দেখি কোন দিক থেকে টাকা টুকা ম্যানেজ করে তোমার পাঠাইতে পারি কি না। কারণ সেন যে তো হারাই ফেলছো, তাহলে তো সেনের জরিমানা তো তাদেরকে দেওয়া লাগবে। এটা তো আর এভাবে না যে এভাবে ছেড়ে দিবে। আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তুমি দেখো না কীভাবে কী করা যায়। তাহলে আমি ভাই অনেকের কাছে টাকা চাই। ওই সময় কিন্তু আর এরকম ছিল না, মানে এত বাংলাদেশি ছিল না। দেখা যায় 2-3টা মানে 4-5টা ঘর ঘুরলে একজন বাঙালি পাওয়া যাইত। বাঙালি এত অ্যাভেলেবেল ছিল না, এবং আরবিদের মাঝে তো বাঙালি ছিল না। সিরাজগঞ্জের তো নাই, ধরেন কুমিল্লার ছিল, নোয়াখালীর ছিল, সিলেটের ছিল, বরিশালের ছিল, এবং চিটংয়েরও ছিল, সবচেয়ে বেশি চিটংয়ের ছিল। কিন্তু আপনার এই যে সিরাজগঞ্জ, পাবনা, তারপরে যশোর, ওই দিকের লোক ছিলই না, মানে টোটালিই ছিল না। তো যাই হোক, এরপরে আমি অনেক খোঁজাখুঁজি করে পাই না। আর প্রত্যেক দিন মানে প্রায় সময় ময়নার ফোন দিলেও কান্নাকাটি করে যে সিনটার জন্য। আর আমার বান্ধবী আমার সাথে খারাপ কথা বলে, ওর বান্ধবীর জামা আমার সাথে খারাপ কথা বলে, যেমনি পারো সিনটা টাকা জোগাও, সিনটা কিনা দাও, আমার এগুলো বলতেছে। তাহলে আমি কী করবো বলেন? আমি তো আর এরকমভাবে পাই না, মানে কোথাও আর পাইতেছি না। এমন করতে করতে একটা সময় মানে আমার আরবির বাড়িতে প্রচণ্ড রকমের মশা, তা অনেক মশা অনেক কামড়াইতেছে, অনেক ইয়ে করতেছে। তো আপনারা যারা আরবিদের বাড়িতে থাকেন তারা বুঝবেন, বিশেষ করে গালফে মানে মিডল ইস্টের ভিতরে যারা আছেন তারা বুঝবেন, আরবিদের বাড়িতে এরকম টয়লেটের যে ময়লা যাওয়ার জন্য একটা লাইন দেওয়া হয়, একটা পাইপ দেওয়া হয় নিচে, এবং ওই পাইপের বিভিন্ন জায়গার ভিতরে উপরে আপনার ওই যে স্ল্যাবের মতো দেওয়া হয়, যেটা খুললে ভিতর দিয়ে মানে ময়লা যে ওটা দেখা যায়, বা স্ল্যাবটা খোলা যায়, যেটা বাথরুমের টাঙ্কি বলে আর কি, টাঙ্কির মুখ আর কি। তো ওই মুখটা তখন খুলে দিয়ে মানে আপনার ওই মশার ওষুধ দিছিল পুরো বাড়িতে সরকারিভাবে। তো দেওয়ার পরে বিকেলের দিকে মাগরিবের একটু আগে হঠাৎ করে আমার যে আরবি ছিল, আরবির মেয়ের গলার সিন মোটায় এই সিন রেখে এনে পড়ে গেছে কেমনে, মানে ওই স্ল্যাব দিয়ে ভিতরে পড়ে গেছে। তো এটা কিন্তু ওই সময় কিন্তু ময়লা জমেছিল, এরকম না যে ময়লা পাইপে চলে আছে, ময়লা আটকায় আছে, শুকিয়ে গেছে আর কি। তেনে আমারে ডাক দিছে যে আহমেদ, তাল করে ডাকে বলতেছে এমন ঘটনা, আমার মেয়ের গলার স্বর্ণের চেন পড়ে গেছে, মানে আরবিতে বলতেছে এটা খুঁজে বের কর। তেন আমি তখন সাথে সাথে নাইমে গেছি, নাইমেই কিন্তু আমি সেন্টারে পাইছি। তো যেহেতু ময়লাটা শুকিয়ে আছে, নিচেই শুকিয়ে আছে, সেন্টারে পাওয়ার পরে মানে আমার ভিতর তখন হঠাৎ করে আমার বউর কথাটা মনে হয়েছে, রে আমার বউ তো আমার বলছিল যে স্বর্ণের চেন লাগবো, সেন্টার কথা তো আমার বউ আমারে বলছিল। এখন এই সিনটা দিলে তো মোটামুটি কিছুটা হইলেও ওর বান্ধবীর কাছেও ইজ্জত সম্মানটা ফিরে পাবে। তো আমার মালিক আবার খুব খেচ্চর আর কি, মানে বলে পেত্তিনি টাইপের, মানে অতটা না, ভালো না। এখন দেখা যায় আমি যদি স্বর্ণের সিনটা নিয়ে উপরে উঠার পরে ও হয়তো আমার চেক করবো, যদি আমি বলি পাই নাই বা আমার কাছে না চেক করে আমার নিয়ে যাবো। আমি কী করলাম, ওই ময়লার ভিতরে তখন আস্তে আস্তে করে 1-2টা ইট ছিল, তাবুক আর কি, ওই তাবুকগুলার 2টা তাবুক দিয়ে চাপা দিয়া আমি মধ্যখানে স্বর্ণের সেন্টারে রাইখা আমি বলি মালিক আমি তো পাই না। আরে ভালো করে খোঁজ, আমি বললাম ভালো করে খুঁজছে পাই না। তাই না পাইলাম কেউ দাদা মাফি হিনাক। তাই খোঁজাখুঁজি করে আমি তখন উঠে চলে আসছি, মানে 5 দিয়ে উঠে চলে আসছি। উপরে আসার পর ও আমার খুব গালাগালি করছে, এরপর আমার চেক করছে, আমার লুঙ্গি পরা ছিল, বলছে লুঙ্গি খুলে চেক কর, মানে আমার লুঙ্গি খুলে পর্যন্ত সে চেক করছে যেটা আমার কাছে আছে কিনা, যদি থাকতো তাহলে কিন্তু সে দিয়ে দিত। দেখেন এই কথা বইলা আস্তে আস্তে করে যে যার মতো করে সে সবাই চলে গেছে, বাসা চলে গেছে। মাগরিবের আজান দিতেছে, এই সময় আজান দিবে এরকমভাবে সবাই চলে গেছে, এবং মালিক তার মেয়েরা গালাগালি করতেছে করে চলে গেছে। আমি ঘরে গেছি, যেহেতু জিনিসটা ওইখানে আছে, আমি তখন কী করলাম, হঠাৎ করে আজানটা দিতেছে ওই সময় দৌড়ে এসে স্ল্যাবের ভিতরে ঢুকে গেছি।
আমার ঢুকে টার্গেট হচ্ছে আমি ওইখান থেকে জিনিসটা বের করে নিয়ে চলে আসবি, আমি রাখছি। আবার কখন পানি আসে, পানির যদি আসে, ঢেউ যদি আসে, তাহলে পানির সাথে কিন্তু চলে যাবে। তাই সে ভিতরে ঢুকলাম। আল্লাহর কি হুকুম, আমি ঢুকা মাত্রই আমার মালিক মসজিদে রওনা দিছে। ওর সামনেটা পড়ছে, ওই যে যেহেতু একবার স্বর্ণের সেন পড়ে গেছে, ও মনে করে রাতের বেলা মেয়েরা বেরোইতে পারে সন্ধ্যার সময়, বা সন্ধ্যার পরে রাতের বেলায় বেরোলে মেয়েরাও পড়ে যাবে, এই কথা বলে এটা যেহেতু সামনে ছিল, এই সামনের ভিতরে ও তখন ওই স্ল্যাবটা লাগাই দিতেছে। আমি কিন্তু ভিতরে সেনটা আনার জন্য গেছিলাম। এই উপর দিয়ে তখন স্ল্যাবটা লাগাই দিছে। ওইটা কিন্তু দুই পাশে আপনার খিলকির মতো থাকে, হিটকেরের মতো থাকে, দুই পাশের হিটকেরিটাও তখন লাগাই দিল। আমি তখন নিচে, আমি তো শব্দ করতেছি না, লাগাই দিয়েও তখন চলে গেছে। এবার আমি নিচ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে মাথা ঠেলা মারতেছি। এটা তার নিচ থেকে উঠে লোহার অনেক মোটা, তার নিচ থেকে মাথা দিয়ে ঠেলা মারতেছি, একটু পর ধাক্কা মারতেছি, এটার উপরের দিকে উঠে না। আয় হায়, আমি এটার ভিতরে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাব। এইবারে সিনটা কিন্তু আমার হাতে আছে, তখনও চিৎকার করতেছি, কাঁদতেছি, আল্লাহ আমি কি করব, চিৎকার করে কাঁদতেছি, আল্লাহ রে, আল্লাহ তুমি একটা উপায় দাও, আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও, কান্নাকাটি করতেছি, প্রচুর কান্নাকাটি করতেছি। কিন্তু ভাই এটা আর খোলে না। রাতটা পেরিয়ে যায়, আমার রাত, ওইখানে কি রাত না দিন তা তো জানি না। আমার কাছে কিছু কোনো মোবাইল ফোনও নাই, ওই সময় মোবাইল ফোন অতটা জামানোও নাই। ওই যে আপনার রাস্তার পাশে যে টেলিফোন আছে, ওগুলো দিয়ে দেশে কথা বলতাম। কখন রাত যাচ্ছে, কখন দিন যাচ্ছে, আমি আর বলতে পারবো না। এবং আমি যে কি খাইছি, বাথরুমের ময়লার এরকম বড় বড় চাকা, এগুলো খেয়ে কোনো রকমে দিন কাটাইতাম আর বসে থাকতাম। ওটার ভিতরে তো কোনো সূর্যের আলোও পড়ে না, রাতের অন্ধকারও পড়ে না। মশার কামড়ে মনে হয় জাহান্নাম কি জিনিস ভাই জানি না, মৃত্যুর পরও কি জাহান্নাম মানুষের জন্য অপেক্ষা করছে আমি জানি না। কিন্তু বাথরুমের ওই কমেটের ভিতরে, বাথরুমের ওই ফাইবের ভিতরে আমি তখন জাহান্নাম দেখতে পাচ্ছিলাম। চিৎকার করে শুধু একটা কথা আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ গরিব কেন বানাইলা, আল্লাহ গরিব বানায় কেন মানুষ দুনিয়াতে পাঠাইলা। স্বর্ণের সেন্টারে হাতে নেই, এটার দিকে তাকে আর চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছি, মনে করছি এটা এখানেই শেষ। আমি যে কই গেছি, আমার মালিকরা আমার খুঁজে নাকি তা তো আর জানি না। আমি মাঝে মাঝে লাস্টে 2 দিন পার হওয়ার পরে ভিতর থেকে চিৎকার দিতেছি, খুব জোরে চিৎকার দিতেছি। কিন্তু আমার চিৎকারের শব্দ উপরে কেউ শুনতে পায় কিনা জানি না, কারণ আরব দেশের বাড়িঘরগুলোতে এরকম যে ওদের বাড়িগুলো অনেক বড় বড় হয়, অনেক বড় বড় বাড়ি। তো এরকমভাবে অত মানুষ বাড়িতে বসবাস করে না, মানুষের সংখ্যাও কম। তাই এই স্ল্যাবের ভিতরে বসে বসে চিৎকার করে কাঁদতেছি, চিৎকার করে ডাকতেছি, কিন্তু আমার চিৎকারের শব্দ কেউ শুনতেছে না। জানি না কতদিন পার হয়ে গেছে। একটা সময় বুঝলাম আমি মনে এখানেই শেষ, আমি আর বাঁচব না। আমি তখন খুব দুর্বল হয়ে গেছি, মুখ থেকে কথাও বের হচ্ছে না, চিৎকারও বের হচ্ছে না। আল্লাহর কি হুকুম, তখন আস্তে করে একদিন হঠাৎ করে উপর থেকে আমার এই বাথরুমের স্ল্যাবটা তখন খুললো। আমি তখন উপর দিকে তাকিয়ে আছি, বুঝতে পারলাম উপর থেকে কেউ একজন সাদা কি জানি মারতেছে, আমার গায়ে পড়তেছে। আমি নিচে বললাম, বাইরে 2-3 বার ডাক দেওয়ার পরে বুঝতে পারলাম যে কেউ একজন দেখছে। বলে, কে এখানে? আমি তখন কথা বলি না, তখন তার উপরে টর্চলাইট ছিল, টর্চলাইট মারছে। তা দেখলো কেউ একজন বসে আছে, তখন চিৎকার দিছে, মানে খুব জোরে চিৎকার দিছে। এত জোরে চিৎকারের শব্দে কেউ কিন্তু আসে নাই। চিন্তা করেন কত বড় বারে, ওর চিৎকারে কেউ আসে নাই। পরে রশির মতো যেটা ছিল, যেটাতে আমি নামছিলাম, উঠে দিয়ে আমি আবার উঠার জন্য ট্রাই করতেছি। পরে সে সহ নিচে নামছে, নাইম আমার ওখান থেকে টেনে এসে উঠাইছে। উঠানোর পরে আমার ওখানে মানে আমার শরীরে কোনো কিছু নাই, আমার রুমের ভিতরে নিয়ে গেছে। আরবের বাড়ির ভিতরে আমার রুম ছিল, রুমের ভিতরে ঢুকছি। আমি তখন গোসল করে বের হয়েছি মাত্র, মানে বের হয়ে আমার শরীরে কোনো কিছু নাই, মানে এমন এক অবস্থা যে বলে বোঝাতে পারবো না। তারপরে বের হওয়ার পরে ওই বাঙালি ভাইটা, ওনার বাড়ি চিটংয়ে ছিল, নাফিজ ভাই ছিল ওনার নাম, নাফিজ আহমেদ ভাই তখন আমারে বলে, কী হয়েছে ভাই, আপনি এখানে কেন? আমি বললাম, ভাই আজকে কত তারিখ? বলে, এত তারিখ। তাহলে আমার ঘড়ির হিসাবে আমি যেই তারিখেটার ভিতরে ঢুকছি, ওই হিসাব করলে আজকে 3 দিন 3 রাত আমি বাথরুমের ভিতরে ছিলাম। পরে এরই মাঝে মালিক আসছে, আইসা খুব গালাগালি করতেছে। আমি ওনারে বলছে, ভাই আপনি বললেন না আমার যে আপনি এটার ভিতরে পাইছেন, বললেন না, যদি বলেন তাহলে ভাই আমার চাকরিটা চলে যাবে। আমি গরিব মানুষ, আমার চাকরিটা চলে যাবে, চাকরিটা থাকবে না ভাই, আপনি বললেন না। আমরা বলেন, না ভাই আমি কারো কাছে বলবো না, আমি তো বুঝতেছি আপনার দুঃখটা, কিন্তু আপনি এখানে ঢুকলেন কেন? আমার মালিক কিন্তু আমরা গালাগালি করতেছে। আমি 3-4 দিনের জন্য কোথায় চলে গেছি, আমি কেন ছিলাম না, সে খুব আমরা ক্যান্সেল করে দিবে, দেশে পাঠাই দিবে, গালাগালি করতেছে।
তাই আমি ওই নাফিস ভাইটার কাছে বললাম যে ভাই এমন এমন ঘটনা, আমি এই সব কিছু ওনার কাছে বাঙালি ভাইটার কাছে সে আমাকে জড়াই ধরে কাঁদতেছে। ওই লোকটা অনেক ভালো, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বলে ভাই আপনার কথার সময় সুখের পানি ধরে রাখতে পারি নাই, সিনটা কি আছে? বলে আছে। আমি বললাম যে আছে ভাই, সিনটা আছে। উনি আমার বলে আমি এখন চলে চাই, রাতে আসবো। আমি দুর্বল, ঘরের মধ্যে শুয়েছে, আমার কফিল আমার গালাগালি করতেই আছে। খুই গেছি আমি, ওরে না জানে না বইলা। সন্ধ্যার পরে লোকটা আবার আসছে, চিটংয়ের ভাইটা আইসা আমার একটা মোটা স্বর্ণের সেন দিছে, বলো ভাই এটা দেশে পাঠান। আমি বলি ভাই আমার লাগবো না। উনি আমার জোরাজোরি করে দেশে পাঠাইলো, আমারটাও পাঠাইলাম, 2টা পাঠাইলাম। পাঠানোর পরে আমার বউয়ের সমস্যাটা সমাধান হইলো। আর বউ তো পাগল হয়ে গেছে, 3 দিন ধরে আমি ফোন টোন করতেছি না। এরপর উনি আমার বলে ভাই আপনি এখান থেকে চাকরিটা ছাড়েন, আমি আপনার অন্য কোথাও কাজ দিব। তারপর সে আমার মালিকরে কেমনি বুঝে শুনে এখান থেকে আমার ভিসাটা ট্রান্সফার করে আমার সরকারি একটা ভিসা লাগাই দেয়। তার যে কোম্পানিতে, ওই কোম্পানিতে ভিসা লাগাই দেয়। লাগানোর পরে ওই কোম্পানি থেকে সে আমাকে একটা সাইট দিয়ে দেয়, যে একটা সাইট দিয়ে দেয় যে আপনি এই সাইটে কাজ করবেন। তারপর আমি এই সাইটে কাজ করতাম। এরকম করতে করতে মোটামুটি মাস্কাটের প্রায় বিভিন্ন সাইডে আমি তখন কাজ শুরু করি। ওমানের একটা শহর আছে রাজধানী মাস্কাটে। এরকম করতে করতে ভাই আল্লাহর রহমতে প্রায় পুরো ওমানটাই আমার দখলে চলে আসে এই মশার ওষুধ। আমি তখন সরকারিভাবে মশার ওষুধ নিতাম এবং ওয়ার্কারদের দিয়ে এই মশার ওষুধ দিয়ে আমি তখন মশার ওষুধ দিতাম। ওমান থেকে, মাস্কাট থেকে সালালা ওদের আরেকটা শহর, সালালা শহরটা তখন আমার আন্ডারে চলে আসে। এরকম করে করে প্রায় 8 থেকে 9 বছরের মতো আমি এই মশার ওষুধ দিতেছি ওমানিদের বাড়িতে, আরবিদের বাড়িতে দিতে দিতে আলহামদুলিল্লাহ এক সময় আল্লাহ আমাকে 2 হাত ভরে দিছে। ধরেন প্রতিটা সিজনে আমি 30,000 40,000 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে বর্তমানে প্রায় অনেক লক্ষ টাকা, 50 60 70 লাখ টাকার মতো প্রতি মাসে আমার কাছে আসতো। আমি লোক দিয়ে কাজ করানোর পরেও আমার কাছে অনেক টাকা থাকতো, প্রতি মাসে প্রায় 15-20 লাখ টাকার মতো আমার কাছে থাকতো। আল্লাহর অশেষ রহমতে বর্তমানে আমি আমার ময়না বউকে ওমানে নিয়ে গেছি, আমার সন্তানাদি হয়েছে, আমার ছেলে মেয়েরাও এখন ওমানেতে ভালো ভালো অবস্থানে চাকরি করে। আমিও সরকারের বিভিন্ন ধরনের দপ্তরে কাজ করি, সরকারি অনেক কাজ আমি পাই, আমি করি, ঠিকাদারের মতো আমি কাজ করি। এখন ওমানিতে একটা আরবি ইচ্ছা, আমার সম্মান বেশি। ওমানের সবাই আমাকে এক নামে, নাদার আলী নামে চিনে। আমি অনেক সবজির বাগানও করি, সবজির চাষও করি। সব কিছু মিলে ওমানের ভিতরে প্রতিষ্ঠিত কয়েকটা বাঙালির ভিতরে আজ আমি একজন। আপন ভাই, আমি আপনার গল্পগুলো শুনি, অনেক বছর ধরে শুনি। আপনি যখন থেকে গল্পগুলো বলেন আমি তখন থেকে গল্পগুলো শুনি, আমার ভালো লাগে। একসময় শুনেছিলাম আপনি ওমানে আসছেন, কিন্তু কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন সেটা জানি না, তাই আপনার সাথে আমার দেখা হয়নি। আপনার অনেক ভিডিওতে আমি লিখেছিলাম আমি নাদার আলী, আপনার সাথে একটু দেখা করতে চাই, কিন্তু আপনি কোনো উত্তর দেন নাই। ভাই আপনার প্রতি আমার অনেক ভালোবাসা কাজ করে। ওমানের তো এখন আরব দেশের, ওমানের বাংলাদেশের ভিসা তো বন্ধ। যদি কখনো বাংলাদেশে যাই বা আপনি কোথায় আছেন জানি না, আপনার সাথে একটু দেখা করার খুব ইচ্ছে আছে। আমার জন্য দোয়া করেন। আল্লাহর রহমত আমি এখন ভালো আছি। আমার এখন অনেকগুলো সাইট আছে, সরকারি অনেক সাইডে আমি কাজ করি। আমার জন্য আপনার দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন ভাই। আপনার যারা শ্রোতা বন্ধু আছে সবাইকে আমার সালাম দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সিরাজগঞ্জের ভাই নাদের আলীর জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলে অনেক বেশি কষ্টকর ছিল। দেখেন, আল্লাহ নাদের যখন এই বাথরুমের নালার ভিতরে পড়ে যায়, নর্দমায় পড়ে যায়, বা ও যখন ওর মালিক যখন উপর থেকে ঢাকনাটা দিয়ে দেয়, তখন তার কোনো সময় এটা চিন্তা ছিল না যে ওখান থেকে সে বের হবে, বা কখনো একটা সময় সে ওমানের ভিতরে মার্সিডিজ বা বড় মাপের গাড়ি চালাবে, এত বড় লোক হবে, এত টাকার পয়সা মালিক হবে। বর্তমানে নাদের আলীর ঢাকা শহরও 2টা বাড়ি আছে। ওনার সাথে কথা হলো, আমাকে বললো ঢাকার খুবই আভিজাত্য এলাকায় 2টো বাড়ি আছে ওনার। মাস্কাটে বিজনেসের শেষ নেয়, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আছে ওনার, এবং হাতে গোনা ওমানের ভিতরে ধনী 2-1টা লোকের ভিতরেই নাদের আলী একজন পরিচিত মুখ। তো আমার অনেক ভালো লাগলো ওনার গল্পটা পেয়ে, নিজের ভিতরে অনেক শান্তি পেলাম গল্পটা প্রচার করি। যদি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা ছিল অনেক, আমি ঠান্ডার কারণে কথা বলতে পারতেছি না, আর তারপরেও চেষ্টা করছি ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা, আর কথা বলতে পারতেছি না, আমার নিজের অনেক খারাপ লাগছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।